Hello, good evening everybody. This is Rotarian Hasif Shoaib Chaudhary, General Secretary of Rotary Club Cox's Bazar, Suikot. I am here to welcome you to our second Rotary Area Focus Talk, that is RAFT 2, in observance of World Mental Health Day today, 10th October 2020, under the Rotary Area Focus Disease Prevention and Treatment. Today's talk, jointly organized by Children and Juvenile Monthly Magazine of the country, Toitumbur, and Mental Health Awareness Training, Education, Research and Service Trust. Matters Trust is a short short name is Matters, and the Rotary Club of Cox's Bazar, Suikot. Now I like to request the auditor of Toitumbur, Naushaba Sabih Kobita, to deliver her welcome speech. সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এটা প্রথমেই। আর টইটুম্বর নিয়ে একটু বলি যে আমরা 29 বছর কাজ করছি আসলে বাচ্চাদের নিয়ে। যে আমাদের অভিভাবকরা, আমরা যখন বাচ্চারা যখন বড় হয়, বড় হতে হতে গিয়ে তখন আমরা অভিভাবকরা সবসময় তার শারীরিক পরিপুষ্টি এগুলোর দিকে বেশি খেয়াল রাখি। আসলে মানসিক পরিপুষ্টির দরকার আছে সাথে সাথে। তো সেই ব্যাপারগুলো আসলে আমরা টইটুম্বরে কাজ করছি এগুলো নিয়ে। আমরা বাচ্চাদের নিয়ে অনেক কাজের মধ্যে আমরা দৃষ্টি নিয়েও কাজ করেছি। দৃষ্টি, পরিবেশ, ওদের কিভাবে মানসিক চাহিদা পূরণ করা যায় সেটা। এখন তো কোভিডের যুগ বলে আমরা সবাই এখন অনলাইন হচ্ছি। যে কোভিড আসলে আমাদের কেড়ে নিচ্ছে সবাইকে। কোভিডের কোনো পজিটিভ দিক নেই অবশ্যই, কিন্তু সে সোশ্যাল ডিস্টেন্সে আমাদেরকে মানুষকে পাঠালেও মানসিকভাবে এত কাছাকাছি এনে দিয়েছে। আমার মনে হয় মানসিক স্বস্তিতে থাকা, শান্তিতে থাকা, এটা বড় একটা ব্যাপার। আজকে যেহেতু বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, তো এটা আসলে খুবই জরুরি। আমরা এই ব্যাপারগুলো নিয়েই কাজ করছি। আর আমরা আরো চাই যে আমাদের কাজগুলো আমরা একা একা করি না, আমরা আসলে সবাইকে নিয়ে কাজ করতে চাই। যার জন্য এবারও আমরা জয়েন্টলি কাজ করছি, যে আমরা এখন অনলাইনে যে আমরা প্রোগ্রামটা করছি, আলোচনাটা করছি। তো আমরা চাই আপনারা সবাই মানে আমাদের সাথে থাকুন, বা আমরাও সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমাদের টইটুম্বুরের একটা থিম সং আছে, যেটার গীতিকার হচ্ছেন সুকুমার বড়ুয়া সরাকার, আর সুরকার হচ্ছেন নকিব খান। তো ওটার শেষ 4টা লাইন হচ্ছে এরকম: মিলেমিশে হাত ধরে একসাথে কাজ করে এদেশের সব জ্বালা করে দেব দূর, এই মন রঙে রসে টইটুম্বুর। আসলে আমরা সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই, তাহলে আমার বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ আমরা যে বাচ্চাদের নিয়ে কাজ করছি, আসলে এই বাচ্চারাই কিন্তু আমাদের ভবিষ্যতের নাগরিক। তো এদের শারীরিক পরিপুষ্টির সাথে মানসিক পরিপুষ্টি এবং মানসিক স্বাস্থ্য বিকাশের সুযোগ করে দেওয়ার দরকার। আমরা সবাই এই কাজটা করতে হবে একযোগে, এটা। আর আমি বেশি কথা বলছি না, অনেক হয়তো কথা বলেছি। তো শেষ কথাটা বলি যে কবি সুভাষ মুখার্জির একটা কথা খুব লালন করি অন্তরে, সেটা এরকম: এক হলে পারি, একা হলে হারি। আমরা একা হতে চাই না, আমরা এক হয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। তাহলে হয়তো আমরা সুন্দর বাংলাদেশ গড়ব। ধন্যবাদ। Thank you very much, Honorable Editor of Toitumbur, Ms. Naushaba Sabih Kobita. Now I request to our Chairperson of Matters Trust, Dr. Nafisa Haq, to deliver her welcome speech. Thank you. Good evening and assalamu alaikum সবাইকে। And আমি আজকে খুবই হ্যাপি যে আমি আপনাদের সাথে প্রেজেন্টেশন সেশন, ডক্টর ফাতেমা ইয়াসমিনের যে প্রেজেন্টেশন সেশন অন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্স, আওয়ার প্রেজেন্ট অ্যান্ড আওয়ার ফিউচার অন দ্য ইভ অফ সেলিব্রেটিং ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে। তো এখন আমি ম্যাটার্স ট্রাস্টকে আজকে এখানে রিপ্রেজেন্ট করছি, এবং ম্যাটার্স ট্রাস্ট এই অর্গানাইজেশনটা আমাদের রেজিস্ট্রেশন হয় 2016 সালে অগস্ট মাসে। আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এইটা এনভিশন করা যে বাংলাদেশ এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে প্রত্যেকটা ব্যক্তি যে বাংলাদেশে থাকে তার একটা সুযোগ থাকবে যেন সে সর্বোচ্চ মানসিক স্বাস্থ্য পেতে পারে, এবং যেখানে সব মানুষেরই মানসিক অসুখ
আইডেন্টিফাই করার জন্য এবং ট্রিটমেন্ট করার জন্য এবং আনুষঙ্গিক যে ম্যানেজমেন্ট করার প্রয়োজন হয় সেসব করার জন্য যা কিছু আনুষঙ্গিক হিউম্যান অ্যান্ড ফিনান্সিয়াল রিসোর্সেস দরকার হয় সেগুলো যেন ওরা অ্যাক্সেস করতে পারে। এবং ম্যাটার্স ট্রাস্ট থেকে আমাদের কাজ আমরা এভাবে শুরু করেছি যে অ্যাওয়ারনেসটা বাড়াতে শুরু করি। যদিও 5 বছর আগে, 2 বছর আগে বা 1 বছরের আগের তুলনায়ও এখন মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস অনেক বেশি, কিন্তু তারপরেও অ্যাওয়ারনেসের জায়গায় অনেক গ্যাপ আছে। এখন হয়তো আমরা সবাই এতটুকু বুঝতে পারি যে মেন্টাল হেলথ ইম্পর্টেন্ট, এই অ্যাওয়ারনেসটা মনে হয় অনেকের মধ্যেই আছে, কিন্তু মেন্টাল হেলথ আরো কি করে ইমপ্রুভ করা যায়, মেন্টাল হেলথ ডিসঅর্ডার কি কি কমন সিমটমস আছে এবং সেগুলো আইডেন্টিফিকেশন কি উপায় আছে, এগুলো জায়গায় কাজের আসলে অনেক গ্যাপ আছে। সুতরাং আমাদের অ্যাওয়ারনেস রেজিং একটা ইম্পর্টেন্ট কাজ যেটা আমরা চেষ্টা করছি করতে, এবং এটা করার মাধ্যমে আমরা মনে করি যে যখন লোকজন আরো অ্যাওয়্যার হবে এই বিষয়গুলো সম্বন্ধে তখন তাদের কেয়ার সিকিং বিহেভিয়ার গুলাও খুব বেড়ে যাবে, এবং কেয়ার সিকিং বিহেভিয়ার যখন বাড়বে তখন নিজেদের মানসিক স্বাস্থ্য ইমপ্রুভ হবে, মানসিক অসুস্থতা আইডেন্টিফিকেশন বেশি হবে, এবং আমাদের যেটা সাপ্লাই সাইডে ডেফিসিয়েন্সি আছে সেগুলাও বাড়ার জন্য একটা ডিফল্ট একটা সেটিং হয়ে যাবে। হ্যাঁ, লোকজন আসলে এই সার্ভিসটা চাচ্ছে, তাহলে আমাদেরকেও প্রোভাইড করার আরো ব্যবস্থা করতে হবে, যা এখন বর্তমানে আছে সেখান থেকেও এই ফ্যাসিলিটিস গুলো আরো বাড়াতে হবে। এবং আমরা এই অ্যাওয়ারনেস রেজিং বিভিন্ন সেশনস এবং ট্রেনিং ওয়ার্কশপস এগুলো করা ছাড়াও আমরা একটু স্মল স্কেল গবেষণার দিকেও মনোযোগ দিচ্ছি, এবং বাংলাদেশে যারা মেন্টাল হেলথে রিসার্চ করতে আগ্রহী তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য একটু কাজ করছি। আমাদের এই 2016 থেকে এই পর্যন্ত আমাদের যে জার্নিটা ছিল সেখানে আসলে আমরা অনেক অর্গানাইজেশন, ইনস্টিটিউশন এবং মেন্টাল হেলথ প্রফেশনালসদের সহযোগিতা পেয়েছি, এবং সেটা আসলে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ডক্টর ইয়াসমিন জয়েন করেছে ইংল্যান্ড থেকে, এবং রোটারি ক্লাব অফ কক্সেস বাজার আছেন আমাদের সাথে, সুতরাং ওনাদের একটা উদ্যোগে এই প্রোগ্রামটা হচ্ছে। সুতরাং এই সাপোর্টটা আসলে খুবই দরকার। আমরা ঠিক এই মুহূর্তে ম্যাটার্স ট্রাস্ট একটা 5 দিন ব্যাপী ওয়ার্কশপ করছে রোটারি ক্লাব অফ রমনার সাথে, এবং আমাদের ওখানে টাইটেলটা হচ্ছে পিয়ার সাপোর্ট অ্যান্ড কাউন্সিলিং। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে 2020 থিমটাকে আমরা মাথায় রেখে যে মেন্টাল হেলথ ফর অল, গ্রেটার অ্যাক্সেস এন্ড গ্রেটার ইনভেস্টমেন্ট ফর এভরিওয়ান এন্ড এভরিওয়্যার। তো আমরা আসলে খুবই ইয়াং একটা অর্গানাইজেশন, আমাদের 4 বছর বয়স এবং বছর 3 হলো আমরা ফিল্ড লেভেলে কাজে নেমেছি, এবং আমরা আশা করি যে আমাদের এই চলার পথে আমরা মেন্টাল হেলথ ফিল্ডে আরো যারা স্কিল পার্সোনাল আছেন এবং বিভিন্ন অর্গানাইজেশনস আছেন তাদের আরো সাপোর্ট পাবো, যাতে আমরা আমাদের এই পথ চলাটা চলতে থাকতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। Thank you, our Honorable Chairperson of Matters Trust. Now I request our past President Rotarian Jalaluddin Muhammad Shoaib, who is also the chair of today's event, to deliver his welcome speech. আসসালামু আলাইকুম। আমি তো এখন শুনতে পাচ্ছি সবাইকে। জি জি জি। গুড ইভিনিং এন্ড গুড মর্নিং ফর ইউএস সিটিজেন্স। যেহেতু সবাই বোধহয় বাংলায়, আমি বাংলাই বলি। প্রথম কথা হচ্ছে যে এই আজকের এটা একটা আমার জন্য ব্যক্তিগতভাবে এটা একটা ইউনিক সিচুয়েশন, কারণ আমি বেসিক্যালি একজন ন্যাচারাল সায়েন্টিস্ট, এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট। মানুষের মন নিয়ে কাজ করার বিষয় আমার নয় বা আমি করিও নাই, তবে কিছু কিছু শিক্ষা আমি পেয়েছি। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। মানে আমি যখন নেদারল্যান্ডে পড়তে গিয়েছিলাম তখন আমি ওখানকার স্টুডেন্ট কমিশনার ছিলাম। আমার দায়িত্ব ছিল প্রতি হলিডেতে কোনো না কোনো একটা ইভেন্ট ম্যানেজ করা, এবং তাতে স্টুডেন্টরা যাবে যারা যারা যেতে চান সেভাবে ম্যানেজ হতো। একদিনের একটা ঘটনা আমার মনে পড়েছে, সেটা হচ্ছে যে একটা ইভেন্ট আমরা ম্যানেজ করেছিলাম হবে, কিন্তু যে কোনো একটা কারণে সেটা আমাদেরকে ডেফার করতে হতো। তা আমি ওখানকার নিয়মটা সবাইকে বলার দরকার হয় না,
নোটিশ বোর্ডে একটা কিছু টাঙ্গাই দিলে হয়, সেটা তথ্যটা সব জায়গায় চলে যায়। আমি একটা নোটিশ দিয়ে দিলাম যে অমুক দিন যে ইভেন্টটা হওয়ার কথা ছিল সেটা হবে না। ওইটা একটা আমি মোটা পেনে লিখে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি পেছনে ফিরলাম, সাথে একজন ফিলিপিনো একটা মেয়ে আমাকে দাঁড় করে বলে শোয়েব তুমি একটু থামো, তুমি এটা কি দিয়েছো? আমি বললাম যে এই যে আগামী রোববারে যে হলিডেতে একটা ঘটনা ঘটার কথা ছিল, আমরা যাবার কথা ছিল, আমরা যাচ্ছি না। তখন সে আমাকে বললে তুমি যদি এই তথ্যটা এইভাবে দাও যে অমুক অমুক দিনের যে যে ইভেন্টটা হওয়ার কথা ছিল সেটা পরিবর্তে ওটা অমুক দিন হবে, তাহলে কেমন হয়? আমি একটু এক মিনিটের মতো একেবারে তার দিকে তাকাইয়ে রইলাম যে যে আমি আসলে তো কথাটা ঠিক আছে। বলে তুমি নাটা বলো না, তুমি হাটা বলো, তুমি হার মধ্যে দিয়েও না বলা যায়। তো এই যে এটা শিক্ষা আমি সেই 87 88 সালে পেয়েছিলাম আমার চাকরি জীবনের একটা পর্যায়ে। তখন থেকে আমি খেয়াল করেছি আসলে আমাদের বাই নেচার আমরা বোধহয় একটা মানুষ, আমরা একটু নেগেটিভ ইয়েতে থাকি, নাটা কথাটা বলি সবসময়। তো এখন সেই ক্ষেত্রে আজকের এই আলোচনাটা আমি মনে করি গুরুত্বপূর্ণ বিভিন্ন ডাইমেনশনে। এক হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশন অনেকের জন্য অনেক কিছুই হয়তো 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 আমাদেরকে বিপদে ফেলেছে, অথবা আমরা খুব অসুবিধায় পড়েছি, কিন্তু কয়েকটা বিষয় যেটা কখনোই আনবেইল হতো না সেটা হয়েছে। যেমন আমরা আমাদের মনকে বোঝার সময়টা পেয়েছি, আমরা আমাদের পরিবারকে বোঝার সময়টা পেয়েছি, আমরা আমাদের সম্পর্কে নিজেকে জানার সুযোগটা পেয়েছি। এবং আজকের ঘটনাটাই দেখুন, আজকে যারা আছেন পিডিজি ভাই, ওনাকে কদাচিৎ আমরা দেখতাম অনুষ্ঠানে, এবং আই ডিড নট এক্সপেক্ট যে বেলোরি টেইলরকে কখনোই আমি দেখবো এইরকম সামনাসামনি। কবিতার সাথে দেখা হয়েছে যেহেতু আমরা একটু রিলেশন ছিলাম, কবিতা আসছিল। আর যারা আছেন যেমন ডক্টর নাফিসা হক, উনি যে বিয়েটা দিলেন, আমি এমেজড আর কি। মানে প্রতিষ্ঠানের বয়স ছোট হলেও ইউ স্টার্টেড এ ভেরি 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 ইউনিক এরিয়া, যেটাতে আসলে দরকার ছিল। মাকসুদ সাহেব উনি ডাক্তার ইউএসএ থেকে, ওনার সাথে কখনো দেখা হবে কিনা আমি জানি না, কিন্তু গত সপ্তাহে ওনার সাথে কথা হলো, এবারও হচ্ছে। তার মানে there are some challenges, at the same time there are the opportunities. এগুলো আমরা বুঝতে চাই। আমি আমার ক্ষেত্রে থেকে আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আমি মাটির মানুষ। আমরা যখন আলোচনা করি তখন বলি যে আমরা যখন আমাদের হেলথ চেক আপ করতে যাই, আমরা ভালো আছি খারাপ আছি, বা আমাদের কিভাবে চলার দরকার, অথবা কি খাওয়ার দরকার, অথবা কি ডায়েটটা দেওয়া দরকার, তার জন্য কিন্তু ডাক্তারের কাছে আমরা যাই টু চেক আপ। তদ্রূপ মাটিকে ব্যবহার করার জন্য কিন্তু মাটির একটা চেক আপ দরকার হয়। এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি বা খেয়াল করি না, অনেকে খেয়াল করি, অনেকে খেয়াল করি না। তো সেই ক্ষেত্রে এখন এই সিচুয়েশন গুলোতে আমাদেরকে ওই অংশটাও দেখার জন্য সুযোগ করে দিয়েছে। এখন সারা বাংলাদেশের নয়, পৃথিবীতে একটা মাটির ডাক্তার একটা স্লোগান হচ্ছে। তার মানে ইউ চেক আপ ইউর সয়েল অ্যান্ড ইউজ অ্যাজ পার, তাকে সেভাবে ব্যবহার করো। তদ্রূপ এই যে মানসিক বাচ্চাদের ব্যাপারে আমি যেটা খেয়াল করেছি, আমি শিক্ষা দিয়েছি, যেহেতু আমার দুইটা গ্র্যান্ডসান আছে, গ্র্যান্ডসান ডটার আছে, আমি তাদের কাছে শিক্ষা নিলাম, দেখলাম যে আসলে তাদেরকে সময় দেওয়াটাও প্রয়োজন, তাদের মানসিক বিকাশের জন্য সময় দেওয়া প্রয়োজন। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা অনেক ভাই বোন ছিলাম, আমাদের মা বাবা ওইভাবে সময় না দিতে পারলেও কিন্তু আমরা আমাদের মধ্যে কিন্তু একটা সময় করে নিতাম বা নিতে পারতাম। এক ভাইকে দেখে বা এক বোনকে দেখে আমরা তখন নিজেকে হয়তো প্রস্তুত করতে পারতাম। এখন ফ্যামিলি ইজ ভেরি স্মল, এবং তাদের নারিশমেন্ট নাই। এখন সবাই সব ব্যস্ত, মা বাবা ব্যস্ত, বাসার সবাই ব্যস্ত। এই প্যান্ডেমিক সিচুয়েশনে 4টা দেওয়ালের মধ্যে শিশুদের মেন্টাল হেলথটা কিভাবে হবে, এই যে ইট নিডস এ ভেরি ইন ডিপ রিসার্চ দরকার। তা আমি মনে করি যে রোটারি ক্লাব অফ কক্সবাজার সৈকতের আজকের এই উদ্যোগটার মধ্যে আমরা অনেক কিছু হয়তো করতে পারবো না, বাট উই ক্যান স্টার্ট। আমরা একটা স্টার্ট করতে পারবো, এবং সেটা আমরা যাতে যত ছোট পদক্ষেপই হোক, অথবা যত কম স্পিডই হোক, উই উইল নট স্টপ ইট।
তাহলে হয়তো আজকের এই যে বিজ্ঞ যারা আছেন ওনাদের আলোচনাগুলো আমরা কাজে লাগাতে পারবো এবং আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। এবং ফাইনালি আমি যারা বলছি, যারা আমরা মা বাবা আছি বা যারা আছি, মানে এটা অত্যাবশ্যকীয় ভাবে ধরে নেওয়া উচিত। আমার 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 জন্য যেমন, তেমনি আমার শিশুদের জন্য ঠিক তেমনি তাদেরকেও নারিশ দরকার, তাদেরকেও নারিশমেন্ট দরকার, তাদেরকে দেখভাল করা দরকার, তাদেরকে যথাযথভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য রেডি করা দরকার। তো এইগুলো নিয়ে চিন্তা করার সময় হয়তো আমরা কোনোদিনই করি নাই। লেট আস স্টার্ট ইট। এবং যেহেতু আমি শুনলাম যে রোটারি ক্লাব ও রমনা যে একটা 5 দিনের করেছেন, হয়তো জানলে হয়তো আমরা চেষ্টা করতাম ওখানে জয়েন করতে। এনিওয়ে, নেক্সট টাইম আমরা দেখবো যাতে করে কিছু করা যায়। তবে আমার কাছে বিনীত অনুরোধ, যারা আছেন যেমন পিডিজি আহাদ ভাই আছেন, ওনারা অনেক বড় জায়গায় আছেন, আরো আছেন যেমন ডক্টর নাফিসা, আপনি ইউ হ্যাভ স্টার্টেড অ্যানাদার থিং, আরো কয়েকজন আছেন যারা হয়তো কিছু কিছু ইন্টারভেনশন করতে পারবেন নিজেদের থেকে। সেইটার দিকটা আমি বলতে চাই, কারণ দেশের যে বর্তমান অবস্থা, এটার ব্যাখ্যার অপেক্ষা রাখে না যে আমাদের আসলে ভালো একটা পরিবেশ দরকার বাচ্চাদের মনকে বড় হওয়ার জন্য, আমাদেরকে ভালো থাকার জন্য। আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদ থাকবেন এবং আজকের এই অনুষ্ঠানটা সাকসেসফুল হবে উইথ অল দা ডিগনিটরিজ। আর যারা আছেন দেশের বা দেশের বাইরে থেকে, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের প্রেসিডেন্ট হাসান সাবি, উনি সবার সাথে যোগাযোগ করতে পেরেছেন। আমরা আশা করি এটা একটা ফল করতে বা আউটকাম আমরা নিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। Thank you very much, our honorable past president. Now, Rotarian Rubaiyat Chaudhuri, I request you to introduce our guest. Good evening, everyone. I hope you can hear me. Yeah. Okay. Dr. Fatima Yasmin Alam, MD, is a specialist in child and adolescent psychiatry. Currently, she is working as an attending child and adolescent psychiatrist at New York City Children's Center in USA. Formerly, she worked as a clinical assistant professor at State University of New York, SUNY, Downstate Medical Center, New York, where she had the Child Psychiatry Fellowship. Starting her study of medicine at Chittagong Medical College. After graduation, Dr. Alam, along with her family, migrated to USA. There she had her externship in psychiatry at Jamaica Medical Center, New York, and psychiatry residency at Maimonides Medical Center, New York. She has been living and working in New York for more than 30 years now. She is married to artist Masudul Alam, and they're blessed with one daughter and one son. Her hobbies include cooking, baking, making jewelry, and last but not the least, singing. She's specialized in Tagore songs. Thank you. Over to you, Rotarian Chaudhuri. Thank you, Rotarian Rubaiyat Chaudhuri. Now, I request our club president, Honorable Rotarian, Mr. Hasnain Sabih Naik, to moderate this session next. Thank you. আমাদের মাঝে ডক্টর ফাতেমা ইয়াসমিন আলম আছেন। So without much ado, let's start with her, and I would like to request her to start her talk. And আমাদের যে আলাপ ছিল সেখানে আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম যে how to go about it. তো একটা ভাবলাম যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করি, তো উনি খুব ব্যস্ততার মধ্যে সময় কাটান। তখন উনি বললেন যে এটা সম্ভব নাও হতে পারে, কিন্তু আমি আমার যে এক্সপেরিয়েন্স গুলো আছে সেগুলো শেয়ার করতে পারি। তো তখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করলাম। তো তারপরে আমাদের কিছু বন্ধু আমাদের কিছু প্রশ্ন পাঠিয়েছিলেন যখন আমরা বললাম যে আমরা এরকম একটা টক আয়োজন করতে যাচ্ছি। তো তখন আমরা ওনার কাছে সেই প্রশ্নগুলো বা সেই সিনারিও গুলো আমরা তুলে ধরেছিলাম। তো and তিনি সেইভাবেও যেতে পারেন। So Dr. Alam, you are fully at liberty to choose your course of action.
So thank you. Over to Dr. Fatima Yasmin Alam. Thank you for nice intro. Good morning, good evening, Assalamu alaikum. আমি নিউ ইয়র্কে থাকি, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। I think I should talk about a little bit about my work experience and setting that I'm working on, so you guys can have some ideas there, right? আমি আসলে স্টেট হসপিটালে কাজ করি। এটা হচ্ছে সবচেয়ে হাইস্ট লেভেল অফ কেয়ার অ্যান্ড চাইল্ড সাইকিয়াট্রি। আমরা আসলে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, they usually come from acute care, meaning like they get admitted to acute care hospital. সেখানে কিছুদিন থাকার পরে যখন ওরা they are not stable enough for discharge home or the other facilities, they come to us. আর আমাদের এই ফ্যাসিলিটিটা হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি ফ্যাসিলিটি। এখানে আমাদের একটা টিম থাকে। যখন আমরা অ্যাডমিশন করি বাচ্চাদেরকে, বাচ্চারা ওদের গার্ডিয়ানের সাথে আসে, মা বাবা অথবা লিগ্যাল গার্ডিয়ান আসলে। তারপরে আমরা প্রথমে কনসার্ন নিতে হয় ওদের কাছ থেকে যে তুমি মানে ভলান্টারিলি তোমার বাচ্চাকে মানে অ্যাডমিট করতে চাচ্ছ কিনা, আর তুমি আমাদের এইসব ট্রিটমেন্ট যেগুলো আমরা দিব ওগুলি এগ্রি করো কিনা। তারপরে আফটার দে সাইন এভরিথিং, দেন উই স্টার্ট লাইক প্রসেস দ্য অ্যাডমিশন প্রসেস। তো অ্যাডমিশনের মধ্যে আমাদের যে টিমটা থাকে সেটার মধ্যে একজন ডাক্তার থাকে, একজন সাইকোলজিস্ট থাকে, একজন সোশ্যাল ওয়ার্কার, ফিউ নার্সেস, তারপরে নিউট্রিশনিস্ট, এডুকেশন সব থাকে। আমি যেটা বলছি, নট নেসেসারিলি এভরিবডি সেট আপ লাইক দ্যাট। আমি যেহেতু স্টেট হসপিটালে কাজ করি, স্টেট হসপিটাল এভাবে কাজ করে। স্টেট হসপিটাল বলতে আমরা যেটা আমাদের দেশে সরকারি হসপিটাল বলি, তাই তো? জি। তো বাস, কিন্তু আমি প্রথমে যেমন বলেছি, আমাদের কাছে যেসব পেশেন্টগুলি আছে ওরা অনেক মানে অসুস্থ আর কি, দ্য সিকেস্ট ওয়ান। এই জন্য আমাদের কাছে হাইস্ট লেভেল অফ কেয়ার ওরা পায়। তারপরে যখন ওরা মানে অ্যাডমিশনের পরে দে গেট অল দ্য সার্ভিসেস, ওদের জন্য আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট প্ল্যান করি। তারপরে ওটা মানে এক সপ্তাহ পরে আরেকটা মানে ওদের প্যারেন্টসরা আসে এবং হোল টিমটা আসে আমাদের। তারপরে উই ডু এ কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট প্ল্যান ফর দ্যাম। সো ওখানে আমরা যেমন ডিসিশন করি যে থেরাপিস্ট কি করবে, সাইকোলজিস্ট কি করবে, সোশ্যাল ওয়ার্কার কি করবে, সাইকিয়াট্রিস্ট কি করবে, টিচার কি করবে, ওই ধরনের সব এগুলি গোল থাকে আর মেথড থাকে আমরা কিভাবে ট্রিটমেন্ট করব। তারপরে ওরা যখন স্টেবল এনাফ হয় ডিসচার্জের জন্য, আমরা করি কি স্টেপ ডাউন করি। নট নেসেসারিলি যে আমরা ওদেরকে বাসায় পাঠিয়ে দেবো একবারে, অথবা যেখান থেকে এসেছে সেখানে পাঠাবো, এরকম না। আমরা স্টেপ ডাউন করি। স্টেপ ডাউন গুলি হচ্ছে যে যেমন ওখানে ট্রিটমেন্ট ডে ট্রিটমেন্ট প্রোগ্রাম থাকে, আরটিসি থাকে, দ্যাট মিনস রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি থাকে, রেসিডেন্সিয়াল সেন্টার থাকে, কমিউনিটি রেসিডেন্ট থাকে, ফস্টার কেয়ার থাকে। তো ওরা বাড়িতে যেসব বাচ্চারা ধরেন বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার আগে এইগুলি সার্ভিস পেলে, দেন ওয়েন দে গো হোম দে ক্যান হ্যাভ লাইক আরো ভালো একটা ফিচার হয় ওদের, রিল্যাপস রেটটা কম হয়। তো আমি মানে এইটাই বললাম। সো আপনাদের একটা ধারণা হলো যে মানে আমরা কি ধরনের, এখানে অনেক ধরনের সার্ভিস আমরা দিতে পারি। স্পেশালি যখন স্টেট হসপিটালে আসে, এগুলো আমরা মানে অনেক সহজে ওদেরকে প্রোভাইড করতে পারি। কিন্তু কমিউনিটিতে অনেক সময় অনেক ডাক্তাররা আমাদের কাছে, অনেক সাইকিয়াট্রিস্ট আমাদের কল করেন এর জন্য, সাজেশনের জন্য, কারণ তাদের অনেক সময় এগুলি ডাইরেক্ট অ্যাক্সেস থাকে না। যেমন ইন্স্যুরেন্সের প্রবলেম থাকে, অথবা হাউ দে গোনা পে দ্য বিল, ওইরকম থাকে। কিন্তু যারা ধরেন স্টেট হসপিটালে আসে, they don't have to pay from their pocket or anything. আমরা অটোমেটিক ওদেরকে স্টেট ইন্স্যুরেন্সটা তখনকার জন্য দিয়ে দিই। এবং all the services that they get after discharge also, it can be covered by state Medicaid. এটা আর কি। তো এটা হচ্ছে আমার। জি, আমাদের একটা প্রশ্ন আমরা এরকম আলাপ হচ্ছিল, আমরা বন্ধুদের কাছ থেকে পেয়েছিলাম। সেটা হচ্ছে এই যে আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অনেক ধরনের ডিনায়াল আছে। যে প্রথম কথা হচ্ছে, মানে আমি যদি শিশু বা অ্যাডোলেসেন্টদের কথা বলি, প্রথম কথা হচ্ছে বাবা মায়েদের অজ্ঞতা, তারা জিনিসটা কি সেটা বুঝতে পারছেন না, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যখন তারা মনে করছেন যে না এখানে কোনো একটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, কিন্তু সেটা তারা অ্যাকসেপ্ট করছেন না। অ্যাকসেপ্ট করে যে একজন মেন্টাল হেলথ প্রফেশনাল, বিট সাইকোলজিস্ট অর সাইকিয়াট্রিস্ট, ওদের কাছে যে যেতে হবে সেটা কিন্তু তারা সেই সিদ্ধান্তে আসছেন না।
তাহলে এরকম একটা জিনিস আছে। এবং পপুলারলি আমাদের এখানে এখনো যখন আমরা মেন্টাল হেলথের কথা বলি, সেটা কিন্তু ইট ইজ স্টিল রিগার্ডেড অ্যাজ স্পেল অফ সাম ইল স্পিরিটস। এটা কিন্তু এখনো আছে যে হ্যাঁ ওকে আসর করেছে, জিনে ধরেছে, ভূতে ধরেছে, বা তাবিজ করেছে, হ্যাঁ বান মেরেছে, এসব কথা কিন্তু এগুলো আছে এখনো পর্যন্ত, এটা প্রচলিত আছে। এবং আমি আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে মধ্যবিত্ত নয়, শুধু উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতেও কিন্তু এই মানে অনেকগুলো ভুল বিশ্বাস এখনো পর্যন্ত এটা বিরাজমান। তাহলে এরকম একটা জায়গা যখন আমরা পাবলিকলি দেখছি, তো আমাদের একটা জানার ইচ্ছা হচ্ছে যে আপনারা যখন নিউ ইয়র্কে আপনি যে সেখানে কি এই ধরনের পাবলিক পারসেপশন আপনি পান? এখানেও কিন্তু এটা অনেক বড় একটা স্টিগমা, মেন্টাল হেলথ ইস্যুটা। হ্যাঁ, অনেক প্যারেন্টস আছে যারা অ্যাকসেপ্ট করতে চায় না, এই জন্য অনেকে করেন কি মানে প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে যান প্রথমে, ওখানে যে ওনাদের কাছে হেল্প চান। ইফ দে ক্যান হেল্প দেম দে উইল ডু ইট। কিন্তু যদি ওদেরকে কনভিন্স করতে পারে যে আই ক্যান হেল্প ইউর চাইল্ড, ইউ শুড গো টু এ স্পেশালিস্ট, এন্ড দে গো ফর ইট। এখানেও আছে, এখানে যে নাই তা না, এখানে আমি অনেককে দেখেছি যে অ্যাকসেপ্ট করতে চায় না, স্পেশালি বাচ্চারা যাদের ধরেন ডায়াগনোসিস আপনি একটা দিলেন যে বাইপোলার অথবা স্কিজোফ্রেনিয়া, এগুলি খুব বাবা মাদের জন্য অনেক কষ্ট এগুলো অ্যাকসেপ্ট করা। আপনি আমেরিকান বলেন, বাঙালি বলেন, এনি কালচারে বলেন, ইটস রিয়েলি টাফ ফর দেম টু অ্যাকসেপ্ট ইট। তো তার জন্য এখানে আমরা অনেক পেশেন্ট এডুকেশন আছে যেটা আমরা করে থাকি পেশেন্টদের সাথে, ওদেরকে অনেক বিভিন্ন ধরনের সার্ভিসে মানে পাঠাই, যে বাবা মারা যাতে হাউ টু টেক কেয়ার অফ দেয়ার চাইল্ড, মেন্টাল হেলথ, দিস কাইন্ড অফ থিংস। এখানে যে নাই একদম তা না। আমি এখানে আমার কাছে আমাদের হসপিটালে বাঙালি আসে খুবই কম, বাট আসে। তারাও অনেকে এরকম, এই যে আপনি বললেন যে বাঙালি ছাড়াও আমেরিকানদের মধ্যেও কি এরকম পান কিনা? না, আমেরিকানদের মধ্যে এতটা থাকে না, কিন্তু আমেরিকানদের মধ্যে ওই স্টিগমাটা থাকে যে মানে ওটা অ্যাকসেপ্ট করতে চায় না যে আমার মাই চাইল্ড ইজ মেন্টালি ইল, ওইটা। কিন্তু ভূতে ধরলো, জিনে ধরলো, এটা বাঙালি আর কিছু ধরেন হিসপ্যানিক পপুলেশন, কিছু ক্যারিবিয়ান কান্ট্রির মধ্যে ওগুলো ওই বিলিফটা এখনো আছে। ওরা ওটা বিশ্বাস করে যে এরকম। আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমার একটা বাঙালি পেশেন্ট ছিল বছর 2 আগে। তো শি ওয়াজ লাইক ভেরি ভেরি সিক। আমরা যতবারই মানে ওকে ওর বাবা মার সাথে মিট করতে যাই, ওরা মানে একসেপ্ট করছিল না, যে ওকে বলে কেউ তাবিজ করলো, কেউ মানে ভূতে ধরলো। তখন মানে এই কোভিড এর আগে আমাদের একটা এই হসপিটাল নিয়ম ছিল, বাচ্চারা যখন একটু ভালো হয় আমরা ওদেরকে উইকেন্ডে বাসায় যেতে দিতাম, লাইক ফর 1 ডে অর ওভারনাইট। তো যখনই আমরা ওকে বাসায় যেতে দিতাম, আমরা দেখতাম যখনই ওকে বাসায় যেতে দিতাম, সে যখন ফেরত আসতো ওকে মানে ওকে কনফিউজ লাগতো, টায়ার্ড লাগতো। তো আমরা যখন জিজ্ঞেস করলাম তখন সে বলতো যে আমাকে বাবা মা মসজিদে নিয়ে গেছে, ওখানে আমার কানে তেল পড়া দেওয়া হয়েছে, এরকম আর কি। তো আমি সেটাই বলছিলাম। কিন্তু ওর বাবা মারা কিন্তু শিক্ষিত ছিল, এমন না যে দে আর আনএডুকেটেড, দে আর লাইক কোয়াইট প্রফেশনাল পিপল দ্যাট স্টিল ডুইং দ্যাট। আমার একটা মানে অভিজ্ঞতা, সেটা হচ্ছে আমি একটা বিশ্ববিদ্যালয়ে তখন কাজ করতাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তো সেখানে মানে ছাত্রদের হেল্প আউট করার জন্য, ছাত্রছাত্রীদের হেল্প আউট করার জন্য একটা কাউন্সেলিং সেন্টার মানে চিন্তা করা হলো। সেখানে একজন সাইকোলজিস্ট আছেন, তো তাকে বলা হলো যে আপনি আসবেন। এবং আমরা করলাম কি, ওই রুমটার বাইরে ওখানে একটা টাঙিয়ে দিলাম স্কেডিউলটা কি হবে, যে প্রতিদিন এতটা থেকে এতটায় ইউ ক্যান মিট আওয়ার কাউন্সিলর। তো দেখা গেল প্রায় এটা শুরু করার পরে 1 মাস বা 2 মাস পর্যন্ত কোনো ছাত্রছাত্রী ওনার কাছে আসেনি। এন্ড দেন শি হ্যাড টু লিভ। কারণ উনি বললেন যে ভাই আমার কাছে তো কেউ আসছে না, তার মানে হচ্ছে যে কারো এই সাপোর্ট দরকার নেই। তো কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা ছিল না। বিষয়টা ছিল এরকম যে যদি আমি যাই এবং আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছে তুই কোথায় যাচ্ছিস রে, তা আমি যদি বলি যে আমি তো কাউন্সেলিং সেন্টার, ও আচ্ছা তোর তো তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং দ্য নেক্সট মোমেন্ট when I come back, তখন তো আমার বন্ধুরা মিলে বলে কি ও তো পাগলে পাইছে, হ্যাঁ সে তো পাগল হয়ে গেছে, দেখিস তাই ওই যে সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, এই যে বা সাইকোলজিস্টের কাছে গেছে। এই যে একটা স্টিগমা, হ্যাঁ, যে আমার একটা মানে কোন একটা ব্যত্যয় হওয়া মাত্র যে আমাকে তো লোকে পাগল বলা শুরু করবে, এবং আমি নিজেও সেটা অনেকটুকু বিশ্বাস করি। তো সেই কারণে কিন্তু আমরা অনেক সময় সার্ভিস থাকা সত্ত্বেও অ্যাক্সেস করি না। এটাও একটা আবার বিষয় আছে আর কি। এখানেও যেমন আমি বলছিলাম না, আমরা যখন পেশেন্ট ডিসচার্জ করি, স্পেশালি আরটিসি যেটা বলি আর কি, রেসিডেন্সিয়াল ট্রিটমেন্ট সেন্টার, হ্যাঁ,
এটা হচ্ছে এটা এটা ইট গোস আন্ডার বোর্ড অফ এডুকেশন নিউ ইয়র্ক সিটি। তো আমরা যখন সাইকিয়াট্রিস্ট যেটা আপডেট করে পাঠাতে হয় হিস্ট্রি এন্ড এভরিথিং, আমরা পুরোটা সমস্ত এডিট করে ফেলি। যেমন ধরেন হিস্ট্রি অফ অ্যাবিউজ, হিস্ট্রি অফ সাবস্টেন্স অ্যাবিউজ, ফ্যামিলি হিস্ট্রি অফ মেন্টাল ইলনেস, সেক্সুয়াল অ্যাবিউজ, সমস্ত কিছু অমিট করে ফেলি, যাতে এই কাগজগুলো যখন পেপারগুলো যখন ওখানে যাবে ওরা যাতে এই পার্সনটাকে জাজ না করে যে ও ওকে দিস ইজ দ্য ফ্যামিলি ইজ লাইক দ্যাট, দ্য ড্যাড ইজ লাইক দ্যাট, মাম ইজ লাইক দ্যাট। এখানেও এটা আমরা অনেক অনেক মেনটেন করি। ওটা আমরা এডিটেড ভার্সন পাঠাই, আমরা সমস্ত হিস্ট্রি পাঠাই না। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে মানে আমাদের এখানে যেটা দেখেছি, যেহেতু আমরা সবেমাত্র মেন্টাল হেলথ ইস্যুটাকে মানে অ্যাকনলেজ করা শুরু করেছি, এন্ড দ্যাট ইজ অলসো এ ভেরি স্মল সেগমেন্ট অফ দ্য পপুলেশন। আমরা যদি বলি যে 18 কোটি 16 বা 17 বা 18 কোটি মানুষ, আমরা কিন্তু সবাই একইভাবে জিনিসটাকে এখনো পর্যন্ত অ্যাকনলেজ করিনি, এবং আমরা যারা নানানভাবে উই আর এক্সপোজড তারাই হয়তো আমরা এটা অ্যাকসেপ্ট করছি তো বা অ্যাকনলেজ করছি। তো সেখানে আমার কাছে মনে হয় যে আমাদের মানে সামগ্রিক ভাবে একটা মানুষকে শিক্ষিত করার বিষয় আছে, যেটা আমরা অ্যাওয়ারনেস এর কথা বলছি বা ডক্টর নাফিসা হকও বলেছেন। তো এখানে কিন্তু আমরা যখন পারিবারিক ভাবে এখানে কি কোনো মানে দেখবার বা বুঝবার সুযোগ আছে? যে আমরা যেটা দেখি যে অনেক সময় মানে কিছু কিছু কেস আছে যেগুলি অনেক পরে আবিষ্কৃত হয়েছে, এবং এটা এমন একটা সিভিয়ার পর্যায়ে চলে গেছে সেটাকে আর মানে কামব্যাক করার উপায় নেই, সেরকম পর্যায়ে চলে গেছে। এখন এরকম কি কোনো ওয়ে আছে কি না যে মানে আর্লি সাইন বা সিমটম যেটা থেকে দেখে বাবা মায়েরা হয়তো বুঝতে পারেন যে হ্যাঁ এখন হয়তো কারোর সঙ্গে আলাপ করা দরকার, একজন মানে চিকিৎসক বা একজন স্পেশালিস্ট বিশেষজ্ঞের সঙ্গে দেখা করা দরকার যে আমার বাচ্চাটা এইভাবে কেন করছে, কারণ ওনার কাছে তো এটার ব্যাখ্যা পুরোপুরি নেই। সেটাই যে মানে আর্লি ইন্টারভেনশন আসলে হচ্ছে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট থিং। সো আপনার বাচ্চাকে আপনাকে চিনতে হবে, আপনার বাচ্চার বেস লাইন বিহেভিয়ার কি আপনাকে জানতে হবে, রাইট? ধরেন আপনার বাচ্চাটা শান্ত শিষ্ট, কোনো সমস্যা নাই, কিছু নাই, অল অফ এ সাডেন আপনি দেখছেন যে আপনার বাচ্চাটা খুব অ্যাংজাইটিতে ভুগছে, আপনার বাচ্চাটার মন খারাপ হচ্ছে, ওর ঘুমার সমস্যা হচ্ছে, ক্র্যাঙ্কি, ইরিটেবল, কারোর সাথে কথা বলছে না, তখন আপনি ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ ইউর চাইল্ড। মানে আপনাকে খুবই কেয়ারফুলি অ্যাপ্রোচ করতে হবে। আপনি কিভাবে তখন আপনাকে, ফর এক্সাম্পল আপনার বাচ্চা স্কুল থেকে ফেরত আসলো, মানে চিড়চিড়ে মেজাজ, কথা বলতে চাচ্ছে না, তো তখন আপনি বাচ্চার সাথে রাগ না করে ওর পিছনে খাওয়া নিয়ে দৌড়াদৌড়ি না করে হয়তো বলতে পারেন যে তোমার কি হয়েছে, তুমি কিছু বলতে চাচ্ছ আমাকে, লেটস টক অ্যাবাউট ইট, এরকম আর কি আপনি অ্যাপ্রোচ করবেন। তোমাকে কেউ কি বদার করছে, কেউ কি তোমাকে যেমন স্কুলে যেমন অনেক বুলিং হয়, তোমাকে কেউ স্কুলে বদার করছে অথবা কেউ কিছু করেছে কিনা, আপনি খুব কেয়ারফুলি আপনার বাচ্চার সাথে কথা বললে আপনার ইউ হ্যাভ টু ট্রাই টু গেট অল দিস ইনফরমেশন ইনস্টেড অফ জাজিং ইউর চাইল্ড, রাইট? অনেক সময় আমরা বলি না যে মারামারি করে আসলো বাচ্চা, দেখলেন যে কিরকিরে মেজাজ, তখন আপনি বাচ্চাকে বললেন যে কেন গেলি ওখানে, তুই কেন মারামারি করতে গেলি, ওটা না বলে আপনি কি জিজ্ঞেস করবেন যে আপনি কি হয়েছে, স্কুলে আজকে তোমার দিনটা কেমন ছিল, তুমি কি করেছো, ওগুলি বলো আমাকে। তাহলে দেখবেন যে আপনার বাচ্চা ওপেন আপ করবে, আপনাকে অনেক মানে অনেক ইনফরমেশন দেবে। লাইক আই সেড, লাইক ইউ হ্যাভ টু নো ইওর চাইল্ড। আরেকটা হচ্ছে যে অনেক সময় আমরা আসলে আপনাদের জন্য হয়তো এই পার্থক্যটা টানা, লাইনটা টানা সহজ, কিন্তু আমাদের জন্য, আমরা যারা সাধারণ মানে মানুষ, আমাদের জন্য এটা কিভাবে আমরা বিচার করব যে কখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে আর কখন একজন সাইকোলজিস্টের কাছে যেতে হবে, অথবা আমরা যদি ভুলবশত আপনার কাছে পৌঁছে যাই, হ্যাঁ আপনি যখন দেখলেন আসলে কিন্তু এটা আপনার বিষয় নয়, তখন তো আপনি কি রেফার করবেন কিনা? অবশ্যই, এখানে যেমন ধরেন স্কুল সিস্টেমে যেটা আছে, স্কুলে সোশ্যাল ওয়ার্ক থাকে, সাইকোলজিস্ট থাকে। হ্যাঁ, অনেক সময় বাবা মারা কোনো কমপ্লেন করে না, কিন্তু স্কুলে যেমন বাচ্চাটা বিহেভ করছে না ঠিক মতো, তখন গাইডেন্স কাউন্সিলর, সাইকোলজিস্ট অথবা সোশ্যাল ওয়ার্কার দে গেট ইনভলভ। হ্যাঁ, তখন ও বাচ্চার বিহেভিয়ার অনুযায়ী ওরা বাবা মার সাথে কন্ট্যাক্ট করবে। অনেক সময় বাবা মা আছে যে দে ডোন্ট ওয়ান্ট এনি সার্ভিসেস, হ্যাঁ, তারপরে দেখলেন যে বাচ্চাটা আস্তে আস্তে আরো বেশি সমস্যা হচ্ছে, এবং একসময় যে দেখলেন বাচ্চাটা like withdrawn and coming back, come to school with all bruising and everything, তখন এরা করে কি ওই যে চিলড্রেন সার্ভিসেস যেটা আছে ওখানে কল করে, দেন দে গেট ইনভলভ। তারপরে হয়তো তখন বাবা মারা বাধ্য হয় ইনভলভ হতে।
কিন্তু যেহেতু স্কুলের ভেতরে ওই সিস্টেমটা থাকে, অনেক স্কুল থেকেই ওরা রেফার করে এর জন্য। ওরা নিজেরা যদি হ্যান্ডেল করতে না পারে, দে উইল রেফার দ্য চাইল্ড টু সাইকিয়াট্রিস্ট অর সাইকোলজিস্ট অ্যাকর্ডিংলি। অনেক সময় দেখা যায় অনেক সময় সোশ্যাল ওয়ার্কার যারা আছে ওরা অনেক সময় যে যদি সম্ভব হয় দে ডু এ সাইকোসোশ্যাল অ্যাসেসমেন্ট। তারপরে যখন দেখে যে অনেক সময় তো বাবা মারই নিজস্ব প্রবলেম আছে, নট দ্যাট চাইল্ড ইজ হ্যাভিং প্রবলেম, ওগুলোর জন্য ওরা হেল্প করে অনেক এখানে। আচ্ছা, ডক্টর সাহেব কি কিছু বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম। আমি বিষয়টা বলতে চাচ্ছি কারণ আমি যে আপনাদের এই আলোচনাগুলো আমার জন্য বেশি ইন্টারেস্টিং। আমি এইভাবে শুরু করতে চাই, মানে বেজ লাইনটা কোথায়, মানে আমরা কোথা থেকে শুরু করলে সুবিধা হয়, এই বিষয়গুলো যদি আমরা বলতে পারি এবং ওগুলোকে আসলে কিভাবে কিভাবে অ্যাড্রেস করা দরকার। প্রথম কথা হচ্ছে যে আমরা একটু বুঝতে চাই এই এই বেসিক ইস্যুগুলো কি, যেগুলো দিয়ে আমরা বুঝতে পারতে পারি, অথবা এবং সেগুলোকে আমরা কিভাবে ফিল্ডিং করতে পারি অথবা ইমপ্লিমেন্টেশনের দিকে যেতে পারি। এই বিষয়গুলো যদি একটু হয় তাহলে হয়তো দেখা যাবে যে আমার মধ্যেও একটা সমস্যা আছে, যেটা হয়তো আমি আপনাদের এই অ্যাডভাইসে আমি হয়তো উত্তর দিতে পারবো, বা আমার ফ্যামিলিতে যেটা আছে হয়তো আই ক্যান স্টার্ট উইথ মাই ফ্যামিলি। এইভাবেই হয়তো একটু হলে সুবিধা হয় আর কি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, ডক্টর আলম। আমি আসলে তো অনেকদিন আমার কোনো ট্রেনিং দেশে নাই। আমি যেমন ধরেন ফার্স্ট ইয়ার মেডিকেল করে সেকেন্ড ইয়ারে আমি বাইরে চলে গেছি। আমি কখনো মানে বাংলাদেশের কোনো ট্রেনিং পাই নাই। আর এত আগে দেশ থেকে চলে আসছি, আমি কিন্তু এখন বাংলাদেশের মানে মেডিকেল সিস্টেমটা আই এম নট ফ্যামিলিয়ার উইথ। তবে আমি এখানে যেটা বলতে পারি যে লাইক আই সেড বিফোর, ইউ শুড নো ইউর চাইল্ড। আপনার চাইল্ডের যেভাবে সমস্যা হয় আপনি যে আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারের কাছে কথা বলতে পারেন, then they can refer you from there. কি সাইকিয়াট্রিস্ট দেখতে হবে অথবা থেরাপি লাগবে অথবা সাইকোসোশ্যাল ইন্টারভেনশন লাগবে সেইভাবে। আমাদের এখানে আমরা শুরু হবে ঘর থেকে, ঘরেই সবকিছু শুরু। You have to know your child, you have to be very careful what when you see your child what's changing, they are going through, what they are like suffering from, you have to know those things. কেন বলছি, আমাদের এখানে কিন্তু যেটা রোটারিয়ান সাহেব বলেছেন সেটার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের কিন্তু স্ট্রাকচারালি আপনি যে সিস্টেমগুলোর কথা বলছেন সেগুলো কিন্তু ঠিক সেভাবে গড়ে ওঠেনি। এই কারণে বলছি যে আমি যখন স্কুলে আমার বাচ্চাটা যাচ্ছে, সে যখন নানান রকম সমস্যা যেমন বুলিং এর শিকার হচ্ছে, তখন কিন্তু সেই কথাটা যদি আমি খুব ফ্রেন্ডলি বাবা মা হই আমরা, তাহলে হয়তো সে বলার সাহস পাচ্ছে, অথবা কিন্তু বলারই সাহস পাচ্ছে না। তাহলে সেটা একটা বিষয় হচ্ছে। এবং তার যে স্কুল যে আমাদের আপনি যেখানে বলছেন যে ওখানে একজন যিনি হেল্প আউট করতে পারেন, তো সেরকম কিন্তু আমাদের এখানে নেই। এবং আমাদের এখানে মানে জনসংখ্যার সঙ্গে স্কুলের সংখ্যা এবং তার সঙ্গে যে আপনার যে ট্রেইন প্রফেশনালের যে সংখ্যা, সেটার কিন্তু একটা বড় ফারাক আছে। তো সেই কারণে আমি কিন্তু আমার একদম কাছে ধারেই কিন্তু আমি এই সার্ভিসগুলো পাচ্ছি না। এবং এই সার্ভিসগুলো অনেকটুকুই বড় শহরে কনসেন্ট্রেটেড, বিশেষ করে ঢাকা বা চট্টগ্রাম বা এরকম বড় জায়গাগুলোতে। তো তার বাইরে যারা থাকছে তারা কিন্তু এটা অ্যাক্সেস পাচ্ছে না। এবং সরকারিভাবে যেগুলো আছে, যেমন ওই কথাটাতেই আমি আসতে চাচ্ছিলাম, যেমন ধরেন আমাদের এখানে এখনো পর্যন্ত যে এই যে সার্ভিসগুলো আছে সেগুলি কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটি বেসড এবং মেডিকেলি ফোকাসড। এখন সেই কারণে আমি বাবা মা, আমার কিন্তু কোনো ধরনের বেসিক ট্রেনিং নেই। when I am rearing a child who is in its childhood অথবা adolescence, আমি কিন্তু এটার আমার কোনো ধরনের ট্রেনিং নেই। এবং আমি যে আমার বাচ্চাটা যে স্কুলে যাচ্ছে সেই স্কুলেও কিন্তু তাদের কিন্তু সেরকম কোনো ট্রেনিং নেই যে হাউ টু ডিল উইথ আ মানে পার্সন হু ইজ ইন হিজ অর হার অ্যাডোলেসেন্স। এবং অ্যাডোলেসেন্সের জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় যে সে কিছুটুক শিশু আবার কিছুটুক প্রাপ্তবয়স্ক, এরকম একটা যে জায়গার মাঝখান দিয়ে থাকে। এবং এটা সেই জন্য খুব মানে ইট হ্যাজ গট অল দি ভেরিয়েশনস। সে অ্যাডাল্টও আছে, আবার সে কিন্তু চাইল্ডও, আবার সে মাঝখানে এরকম। তো এই যে জায়গাটা, সেই কারণে এটার ভেরিয়েশনটা অনেক বেশি। এবং বাট উই আর নট প্রিপেয়ার্ড টু ডিল উইথ ইট। মানে স্ট্রাকচারালি আমাদের যে মানে রাষ্ট্রীয় কাঠামো আছে সেখানে কিন্তু এখন এটা হয়নি। ডক্টর নাফিসা বোধহয় কিছু যোগ করতে চাচ্ছিলেন।
থ্যাংক ইউ। সো আমি জাস্ট ওই আপনাদের কিছু যেগুলো নিয়ে কথা বলছেন ওই প্রসঙ্গে হয়তো আমি কিছু অ্যাড করতে পারবো। ডক্টর ফাতেমা ইয়াসমিন বলছিলেন উনি ফার্স্ট ইয়ারের পর থেকেই চলে গেছে। সো মেডিকেল কারিকুলাম নিয়ে একটু বলি যে একটা সময় ছিল আমরাই যখন গ্র্যাজুয়েট করেছি মেডিকেল কলেজ থেকে তখন আমাদের সাইকিয়াট্রির ট্রেনিং ছিল 15 দিনের, কিন্তু আমাদের যে ফাইনাল এমবিবিএস পরীক্ষা তখন আসলে সাইকিয়াট্রিতে আমাদের কোনো আলাদা ইয়ে ছিল না, মানে টেবিল ছিল না যেখানে আমাকে সাইকিয়াট্রি অ্যাজ এ সাবজেক্ট ফেস করতে হবে। এখন সেটা আছে, কিন্তু তারপরেও সাইকিয়াট্রি কারিকুলাম না রেখে মেন্টাল হেলথ হিসেবে যদি একটা কারিকুলাম করা যায় যেখানে যারা ডাক্তার বের হচ্ছে তারা একজন সাইকিয়াট্রিস্টের গুরুত্ব বুঝবে, পাশাপাশি সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার এবং এই মেন্টাল হেলথ প্রবলেমস অ্যাড্রেস করার জন্য টিমটা যে অনেক বড় এবং বিভিন্ন স্তরে বিভিন্ন স্কিলড পার্সোনালকে নিয়ে কাজ করে সেই জিনিসগুলোর ইন্ট্রোডাকশন আমার মনে হয় মেডিকেল কারিকুলামে এই লেভেল থেকে আসতে পারে, কারণ ডাক্তারদের মধ্যেও কিন্তু অ্যাওয়ারনেস এর অভাব আছে। মেন্টাল হেলথ ডিসঅর্ডারকে ডাক্তাররাও অনেক সময় বুঝতে পারে না, অ্যাড্রেস করতে পারে না, যাচ্ছে দিস প্রবলেম ইজ নট জাস্ট a random problem but something to do with mental health. ওটা একটু কারিকুলাম নিয়ে বললাম। আর জামালউদ্দিন স্যার বলছিল যে আচ্ছা আমরা আসলে কিভাবে কাজ করতে পারি। হাসান ভাই আপনি যেটা বলছেন সেটাও ঠিক যে আমাদের এখানে সার্ভিস এন্ডে মানে প্রভিশন এন্ডে অনেক স্বল্পতা আছে। এটা কিন্তু একটা ইউনিভার্সাল প্রবলেম। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাংলাদেশের মধ্যে তফাৎ হয়তো এটা যে ওখানে দ্য রেশিও অফ রিসোর্স পার্সোনাল ইন মেন্টাল হেলথ অ্যান্ড কনজিউমার এন্ডের ডিফারেন্সটা একটু কম, কিন্তু ওখানেও ডিফারেন্স আছে, আমাদের এখানেও ডিফারেন্স আছে। দ্য অনলি ডিফারেন্স ইজ আমাদের গ্যাপটা একটু বেশি। So every place, everywhere in the world, we're all struggling into closing down this gap. এটা একটা বিষয় আছে। আর এর থেকেও বড় সমস্যা মনে হয় আমার ওই জায়গাটাতে যেখানে বাবা মারা অ্যাকনলেজ করতে চায় না, এবং আরেকটা জায়গা যেখানে মানে বাচ্চাদের খুব বেশি এক্সপোজার হয় সেটা টিচাররা আইডেন্টিফাই করতে পারে না। সো অ্যাওয়ারনেস রেজিং, সিম্পল অ্যাওয়ারনেস রেজিং যেটা ছোট ছোট 1 ঘন্টা 2 ঘন্টার সেশন করে এক একটা স্কুলে যে অ্যাড্রেস করা যায় যে মেন্টাল হেলথ কি, মেন্টাল হেলথ ডিসঅর্ডার কি, এগুলা হতে পারে, এগুলা বাস্তব, এবং কোনো বাচ্চা যখন হঠাৎ করে চুপ করে যায়, হঠাৎ করে তার বিহেভিয়ার একটা পরিবর্তন দেখা যায়, সেই পরিবর্তনগুলো খুব সিম্পল কিছু নাও হতে পারে এবং এটা মেন্টাল হেলথ রিলেটেড কিছু হতে পারে। এই ছোট্ট জিনিসটা, এটা খুব ছোট্ট জিনিস কিন্তু মনে হয় খুবই ব্যাপক এটার ইম্প্যাক্ট আছে। এগুলো যদি একটু আমরা সবাইকে আস্তে আস্তে জানাতে পারি তাহলে আমার মনে হয় কেয়ার সিকিং বাড়বে, এবং কেয়ার সিকিং যখন বাড়বে তখন কিন্তু সার্ভিস প্রভিশনও সেভাবে শুরু হবে। এখন অনেক স্কুলে আছে যেখানে ওরা সাইকোলজিস্ট রাখে, কিন্তু সেই সাইকোলজিস্টদের কাজের জব ডেসক্রিপশন মনে হয় রিফাইনমেন্টের একটা জায়গা আছে। তো এখন জব ডেসক্রিপশন রিফাইনমেন্ট তখনই হবে when people are going to want to access the services. More than the deficiency of the number of services we have, I think the need for accessing services should rise, যাতে ওই চাপটার ফলে সার্ভিস এন্ডে একটা মানে পরিবর্তন আসবে। থ্যাংক ইউ। আমি আরেকটা জিনিস উল্লেখ করতে ভুলে গেছি, এখানে যেমন একটা বাচ্চার যেমন আছে না ডেভেলপমেন্টাল এজ, রাইট? কোন বয়সে কথা বলা শুরু করলো, কোন বয়সে হাঁটলো, কোন বয়সে টয়লেট ট্রেন হলো, কোন বয়সে বাচ্চাটা চামচ ধরে খেতে পারলো, রাইট? ওটা যখন বাবা মারা যখন দেখে মানে কোনো সমস্যা হচ্ছে, ওরা কিন্তু কতগুলি সার্ভিসেস আছে এখানে বলে আর্লি ইন্টারভেনশন। তো ওরা তখন বাচ্চাটাকে অ্যাসেস করলে ওদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারে, যেমন স্পিচ ডিলে হলে স্পিচ থেরাপি হয়, তারপরে ওটি ফিজিক্যাল থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, ওগুলি সব পেতে পারে ওরা চাইলে। সিআরপি তে অনেকগুলো কাজ হচ্ছে, তারা ট্রেনিং দিচ্ছেন এবং দে আর অ্যাওয়ার্ডিং ডিগ্রিজ। আমরা হয়তো একটু পরে আমরা মিস ভ্যালেরি টেলের কাছ থেকেও কিছু শুনতে পারবো এই বিষয়ে। তো ডক্টর চৌধুরী। আসসালামু আলাইকুম সবাইকে। আমি থ্যাংক ইউ ইয়াসমিন, তোমার কথা বলে খুবই সুন্দর। তো ইউর এক্সপিরিয়েন্স and plus Nafiza Haq, Dr. Nafiza Haq is also sharing their knowledge. আমার পার্সোনাল নলেজ যেটা মনে করি সেটা হচ্ছে প্রিভেনশন অ্যান্ড স্ক্রিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বাচ্চাকে ছোটবেলা থেকে যদি আপনি প্রিভেনশনটা, এই মেন্টাল ডিসঅর্ডারগুলি
দুই ধরনের হচ্ছে, বেসিক্যালি হচ্ছে একটা হচ্ছে ডিউ টু দি ফ্যামিলিয়াল ইনহেরিটেড ডিজিজ হয়ে আসতেছে, আর বাকিগুলো হচ্ছে ডিউ টু দ্য এনভায়রনমেন্টাল এফেক্ট। সো এনভায়রনমেন্টাল এফেক্টের মধ্যে আমি মনে করি early life stress is one of the reason. Early life is ছোটবেলায় 5 বছর 4 বছর বাচ্চাকে আপনি স্ট্রেসে রাখছেন, that stress stays for whole life. এটাকে এই আর্লি লাইফ স্ট্রেসের মেইনলি হলো কেয়ার গিভাররাই করে। তো এই কেয়ার গিভারকে এডুকেশন দেওয়া আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা ডক্টর রাফিজা হক বললো, ইয়াসমিনও বলছে, যে বেসিক্যালি প্যারেন্টসকে এডুকেট করা ইজ ইম্পর্টেন্ট, যে আপনার বাচ্চাকে রেজ করার সময় কিভাবে রেজ করবেন, নট টু হার্ট, নট টু অ্যাবিউজ। এই জিনিসটা কিন্তু এরা কিন্তু এগুলো আমাদের, আমরা ছোটবেলায় যেগুলি আমাদের হয়েছে এখন আমরা মনে আছে আমাদের, কিন্তু অনেক পার্সোনালিটি অনেকে এত খারাপ, দে ক্যানট মেনটেন ইট। আমি দুইটা এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল হলো আমার একটা এখানেই নিউ ইয়র্কে ডক্টরের ছেলে, বাংলাদেশে একটা রেসিডেন্সিয়াল স্কুল ছিল, ওখানে হি ওয়াজ অ্যাবিউজড বাই দ্য টিচার্স, কিন্তু বাসায় এসে যখন প্যারেন্টসকে বলছে, প্যারেন্টস এটা কেয়ার ইট, তারা বলতে কিছু না, তো টিচার সম্বন্ধে বাজে কথা বলো না। এই যে তার লাইফে যে স্ট্রেস হলো, সে ইমিগ্রেট টু ইউএস at the age of 13, ইমিগ্রেট করছে 13 ইয়ার্সে, এসে হি ওয়াজ ফাইন at the age of 15 হঠাৎ করে সে বলে স্কুল থেকে ড্রপ আউট। তো কি বলে প্রবলেমটা কি, বলে আমার এই পুরানো ছোটবেলার কথাগুলো মনে পড়ে। তখন আমি হোয়াটস রং, টেল মি হোয়াট ইজ দ্য প্রবলেম। তখন সে ওপেন আপ করলো যে আমি তো ক্যানট রিমেম্বার, আই ক্যান অলওয়েজ হ্যাভ এ প্রবলেম, আমি যখন কিছু চিন্তা করি তখন আমার পালপিটেশন হয়, অ্যান্ড আই হ্যাভ এ প্রবলেম, অল দিস থিং। তো ইমিডিয়েটলি ও নর্মালি এইসব টিনেজারদেরকে আমরা সাধারণত এই প্যারেন্টসের ক্ষেত্রে ডাইরেক্টলি কথা বলি না, আনলেস দ্য চাইল্ড গিভ পারমিশন। তো বাচ্চাটা তো পারমিশন দিয়েছে, হ্যাঁ আপনি আমার আম্মার সাথে কথা বলতে পারেন। তো তখন মা বললো হ্যাঁ ও তো বলতো, কিন্তু আমরা তো এটা মনে করি যে এটা কিছুই না। এখন তো দেখতেছি সবসময় দিকে আমাদেরকে রাগ করলে একই কথা বলে। তো হি ওয়াজ সো ব্যাড। তো আলটিমেটলি আই হ্যাভ টু সেন্ড তো ওই লেভেলে যে মানে সাইকিয়াট্রিস্টের কাছে, সাইকোলজিস্টের কাছে যাওয়ার আগে আমাদের কি করা উচিত এর মনে। তো উই ডিড এ কাউন্সিলিং এ কিন্তু তার বেনিফিট হয় নাই, হি নিডস নেক্সট স্টেপ। ওই যে নেক্সট স্টেপ দেওয়ার পরে সাইকিয়াট্রিস্ট দেখে স্টার্টেড ট্রিটমেন্ট। আনফর্চুনেটলি উইদিন 2 years ভালো ছিল, at the age of 18 years age I think he committed suicide. So এই যে লসটা হলো, কোথায় আমাদের প্রবলেমটা আমরা when he was small। এই জন্য আমার মনে হয় আমাদের খুব ইম্পর্টেন্ট দেওয়া উচিত এডুকেশন। একটা টিনেজার 3টা লোককে খুব ট্রাস্ট করে, একটা হলো তার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ডকে ট্রাস্ট করে, তার টিচার অ্যান্ড তার ডক্টর, এই 3 জনকে তারা খুব মানে খুব ট্রাস্ট করে। এই 3 জনের থ্রু দিয়ে যদি আমরা এডুকেশনটা দিই, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে ওয়ার্ক। কিন্তু মা যদি বলে তুই এটা কর, এই স্পেশালি টিনেজারের কথা বলছি, দে উইল নট লিসেন। তারা লিসেন করবে যদি ফ্রেন্ডটা বলে, ক্লোজ ফ্রেন্ড যদি কিছু একটা বলে, অথবা তার টিচার যদি বলে, তাহলে এডুকেশন বলে। দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, আমাদের টিচারদেরকে এডুকেট করতে হবে। টিচাররা যখন স্কুলে পড়ায়, এটাই আমরা করছি এখন। আমরা যে বাংলাদেশে যাই এইসব কাজগুলি করে টিচারকে আমরা এডুকেট করি। প্রত্যেকটা স্কুলে গিয়ে স্কুল হেলথ মনিটরিং সিস্টেমে ওয়ান অফ মাই গোল ইজ টু এডুকেট দ্য টিচার। তো এরকম একটা আমরা লাস্ট 2 years ago আমি একটা এই গোরাশালের একটা স্কুলে একটা মিটিং করছিল, যে তো মিটিং এর মধ্যে আমি বলতেছিলাম আপনারা ইউ আর দ্য ক্লোজেস্ট টু দ্য টিচার, এই স্টুডেন্ট, আপনারা যেভাবে এটা হ্যান্ডেল করবেন সেই হ্যান্ডেলে হয়তো বাচ্চাটাকে যত কাছে রাখবেন, কত সুন্দর করে বোঝাবেন, ওরা হয়তো মিস্টেক করবে, মিস্টেকটা পজিটিভ না করে, নেগেটিভ না করে পজিটিভ অ্যাটিটিউড দিয়ে আপনারা এটাকে হ্যান্ডেল করবেন। দ্যাটস হাউ ইউ ক্যান সেভ। সাথে সাথে একটা লোক টিচার, স্কুলের টিচার, গোরাশাল স্কুলের টিচার দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে স্যার আপনার কথাটা ঠিক, আমি যদি এটা করতাম 6 মাস আগে আমার একটা বাচ্চাকে সেভ করতে পারতাম। আমি শেয়ার দিস নলেজ, হোয়াটস এ প্রবলেম। তো প্রবলেম বললো যে একটা বাচ্চা স্কুলে খারাপ করছে, গোরাশাল স্কুলে, গোরাশাল এই ঢাকার আর কি, স্কুলের টিচার পরীক্ষায় খারাপ করছে, টিচার ওকে ডেকে বকাবকি করছে, বলে তোর মা বাবাকে এখন ডাকতেছি আমি, ডেকে আমি তোর এটা ইমপ্রুভ করার জন্য ইয়ে করবো। এই যে এটা করলো, সেই ছেলেটা টিচারের রুম থেকে বাইরে দোতলা থেকে লাফ দিছে, and he committed suicide। এই যে তো তখন এই টিচার বলতে, আপনি যে কথাটা বললেন এটা যদি ওই টিচার যদি ওইভাবে বলতো, হয়তো এই ছেলেটা সুসাইড করতো না। দ্যাটস ট্রু। তো এই আমার মনে হয় আমাদের ওইখানেই আমাদের একটু প্রবলেম। তো আরেকটা প্রবলেম হলো আমরা
আমরা যদি আর্লি স্ক্রিন, এই যে ডক্টর নাফিসা বলছে, আর্লি স্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডিফারেন্ট লেভেলে, স্কুলের লেভেলে, ফ্যামিলি লেভেলে, অ্যান্ড যখন পেডিটিশিয়ান আছে পেডিটিশনাল লেভেলে, যে লেভেলে বাচ্চাটাকে ইনভলভ হচ্ছে প্রত্যেকটা লেভেলে যদি একটা স্ক্রিনিং এর মেথড থাকে, যে তাহলে হয়তো আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারবো। অ্যান্ড দ্যাট ওয়ে মেবি মেজরিটি অফ দ্য কেসে তো তাদের হয়তো সাইকিয়াট্রিস্ট কাছে যেতেও হতে পারে, না হতে পারে, সিম্পল বিহেভিয়ারাল থাবার দিয়ে হয়তো দে উইল বি ইমপ্রুভ। সো এই জন্য আমি মনে করি এই কতগুলো জিনিস আমি দেখলাম যে খুব ইম্পর্টেন্ট। সো দেন এর মধ্যে কিছুটা পার্সেন্টেজ আছে যেগুলি হয়তো ফ্যামিলিয়ার প্রবলেম আছে, তাদের মেজর মেডিকেল প্রবলেম আছে, তাদেরকে আর্লি ইন্টারভেনশন করা, কমপ্লিকেটেড হওয়ার আগে যদি আর্লি ইন্টারভেনশন করতে পারি, দে ডু ওয়েল। এখন প্রবলেম হলো আমাদের তো বাংলাদেশের কনসেপ্ট আর ইউএস কনসেপ্ট ডিফারেন্ট হয়, যেহেতু আমাদের অ্যাভেলেবিলিটির জন্য উই ডু নট হ্যাভ রিসোর্স। বাংলাদেশে হয়তো সাইকিয়াট্রিস্ট ডক্টর হককে পেতে হয়তো লাগবে লট অফ, কয়েক মাস লেগে যাবে অ্যাপয়েন্টমেন্ট পেতে। আমি যেটা একটা সিম্পল এটা হবে। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মেক সাম সিস্টেম, সিম্পল স্ক্রিনিং মেথড, যেটা আমি করতে চাচ্ছি এখন। বাংলাদেশের টিচারদেরকে তো আমি টিচ করি স্ক্রিনিং, ডিপ্রেশন স্ক্রিনিং, দুইটা কয়েকটা কোয়েশ্চেনিং, ওরাও তো বলতে পারে হ্যাঁ এটা তো দেখেছি মনে হচ্ছে এদিকে যাচ্ছে। এই জিনিসগুলো যে আমরা এই স্ক্রিনিং এর মধ্যে নিয়ে আসি, জেনারেল স্ক্রিনিং এর মধ্যে, নট অ্যাজ এ ফিজিশিয়ান, as a teacher can do that. এই জিনিসটা আমরা করছি, আমরা থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। তো ওই দিকটাই আমরা যেতে চাচ্ছিলাম যে আমাদের কিন্তু রিসোর্স কনস্ট্রেইন্ট আছে, তো সেই কারণে আমরা মানে ডেভেলপড কান্ট্রিতে যেভাবে দেখি সেইভাবে কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না। এবং ডক্টর মাকসুদ হ্যাজ হিন্টেড এট এ ভেরি গুড পয়েন্ট যে টিচিং যে স্টাফ আছে তাদেরকে যদি আমরা অ্যাওয়্যার করতে পারি তাহলে কিন্তু দ্যাট ইজ গোয়িং টু হ্যাভ এ মাল্টিপ্লায়ার এফেক্ট। তো একইভাবে আমরা আমাদের যে প্যারেন্টস আছে তাদেরকে যদি আমরা এই দিকটাতে সচেতন করতে পারি, তখন কিন্তু এই দুটো গ্রুপকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা অনেকগুলি মানে কাজ করতে পারবো খুব সহজেই। এটা একটা ব্যাপার। পিডিজি আহাদ হ্যাড এ কোয়েশ্চেন টু আস্ক। জি, ডক্টর ফাতেমা ইয়াসমিন আলম, আমি আপনাকে খুব সংক্ষেপে সহজভাবে প্রশ্ন করতে চাই এবং ডাইরেক্ট অ্যান্সার যদি আপনি দিতে পারেন ভালো হবে। একটা মেন্টাল হেলথ, একটা ছেলের মেন্টাল হেলথ ডেভেলপমেন্টে আমি যদি ক্যাটাগরাইজ করি 4টা ফ্যাক্টরে: এডুকেশন এট স্কুল, কাইন্ড অফ ফ্রেন্ডশিপ and friends that he is maintaining, and training at home, that is family training, father mother involvement. এই 4টাতে যদি আমি ক্যাটাগরাইজ করি, আপনি পার্সেন্টেজ ওয়াইজ কোনটাকে সবচেয়ে ভ্যালুয়েবল মনে করবেন? এডুকেশন এট হোম বাই প্যারেন্টস, এডুকেশন এট স্কুল, অথবা টাইপ অফ দি ফ্রেন্ডস দ্যাট হি ইজ মিটিং? আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি ক্যাটাগরাইজ করলে কোনটাতে কত পার্সেন্টেজ ভ্যালু দিবেন? যে ঘরে যেটা মানে বাবা মার সাথে যেটা বাচ্চার রিলেশনশিপ, রাইট, ওটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা যেমন এখানেও কিন্তু ক্যাটাগরি ওইভাবেই করি যে বাচ্চাটা কিভাবে বিহেভিং এট হোম, বাচ্চাটা কিভাবে কমিউনিটিতে বিহেভ করছে, কমিউনিটির মধ্যে হচ্ছে স্কুল অ্যান্ড ফ্রেন্ড, তারপরে কি ধরনের লোকজনের সাথে মিশছে ওইটা আর কি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শুরু হয় ঘরের থেকে। আমি মনে করি more than 50% of his behavior issues can be solved at home if parents adolescents বেলাও কি একই কথা? কারণ they tend to have their friends from outside the family. তো যখন ঘরের সাপোর্ট না পাবে তখনই কিন্তু সে বাইরের দিকে আরো বেশি ঝুঁকবে। ফর এক্সাম্পল, আপনার বাচ্চা যদি ধরেন বাসায় ফিরলো রিপোর্ট কার্ড নিয়ে, রাইট, আপনি দেখলেন যে সে 2টা সাবজেক্টে ভালো করছে, 3 নম্বর সাবজেক্টে হি ডিড ব্যাড। সো ইনস্টেড অফ লাইক আপনি ওই 3 নম্বর সাবজেক্ট নিয়ে ওকে বকাবকি শুরু করার আগে আপনি এভাবে বলতে পারেন যে ও ইউ ডিড ভেরি ওয়েল, মানে প্রেজ করবেন বাচ্চাকে যে তুমি এই বিসি তে অনেক ওয়েল করছো, মেবি ইউ শুড পে লিটল বিট মোর অ্যাটেনশন টু সি, রাইট। মানে ইনস্টেড অফ লাইক যে তোমাকে মারবো, তুমি এই করবো সেই করবো না বলে বলবেন যে তোমার তো ক্যাপাসিটি আছে, ইউ ক্যান ডু ইট, তুমি যে এই 2টাতে ভালো করেছো ওটা তো ভালো করতে পারবে। তখন দেখবেন যে বাচ্চাটা অনেক অনেক বাপ মাকে অনেক ট্রাস্ট করবে, দেখবেন ওদের কাছে হেল্প আরো চাইবে। থ্যাংক ইউ, আই গট মাই অ্যানসার। থ্যাংক ইউ। তো সেটা আছে। আরেকটা হচ্ছে যে ওই যে ফিরে আসি যে যখন আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের কথা বলি বা স্ট্যান্ডার্ড প্রসিজিওরের কথা বলি, যেগুলো আমাদের এখানে আমরা এখনো পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারছি না বা পারিনি, তো সেই কারণে এবং সেই প্রসিজিওরগুলি খুব কস্টলি হয়ে পড়ছে। আমরা এবং
যেটা ডক্টর নাফিসা বলেছেন যে যদি ডিমান্ড রাইজ করে তাহলে সাপ্লাইও বাড়বে। এখন ডিমান্ড রাইজ করার জন্য তো আপনি ওই ডিমান্ড যে করতে হবে সেটা আপনার জানতে হবে। তো এটা একটা বিষয় আছে, মানে চিকেন এন্ড এগ সিচুয়েশন আছে এখানে। তো যেটা বলছিলাম সেটা হলো যে একটা হচ্ছে যে আমাদের একটা কমিউনিটি অ্যাপ্রোচের দরকার, যেটা মাকসুদ চৌধুরী অলরেডি হিন্ট করেছেন। তো সেটার বাইরে আমরা যেমন স্কিজোফ্রেনিক কেসেস আর অন দ্য রাইজ নাও, মানে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে কিন্তু অনেকেই শুনতে পাচ্ছি যে স্কিজোফ্রেনিয়া ডায়াগনোসড হচ্ছে। এখন সেটার কারণ এটাও হতে পারে আগে তো আমরা জানতামই না, আগে এই ডায়াগনোসিসটাই হতো না, এখন আমরা অনেকে ডায়াগনোসিস করাচ্ছি তাতে জানতে পারছি। এখন কিছু কিছু কেস দেখা যাচ্ছে যাদেরকে অনেক দিন দীর্ঘ সময় ধরে তাদেরকে কোনো একটা ফেসিলিটিতে রাখতে হচ্ছে, which becomes মানে absolutely unaffordable। সেই ক্ষেত্রে আমাদের মানে এটার আর ব্যতিক্রম মানে বিকল্পটা কি? এটার বিকল্পটা এটা ডিপেন্ড করে, যেমন অনেক স্কিজোফ্রেনিক আছে যারা medication is stable and functional, হ্যাঁ, they can function very well in the community with যেটা মেইনটেইন করা medication with medication with other therapy। আমি এখানকার কথা বলছি। আর এখানেও কিন্তু অনেক স্কিজোফ্রেনিক আছে, they are not functional, they like অনেকে আছে গ্রুপ হোমে থাকে, অনেকে আছে লং টার্ম হসপিটালাইজেশন থাকে, অনেকে আছে রিহ্যাবে থাকে। সো it's depending on the situation and also depending on the severity of the illness। আর আপনি যে বলছেন এখন দেখা যাচ্ছে ডেফিনেটলি এখন মানুষ অনেক মানে হেল্প পাচ্ছে, অনেক ডায়াগনোসিস হচ্ছে, এই জন্য মনে হচ্ছে যে বেশি, অথবা আগে এরকম ছিল কিন্তু ডায়াগনোসিস হতো না। এবং ধরেন যারা এই সার্ভিসগুলো ডায়াগনোসিস বলি বা রিহ্যাব বলেন অথবা এই কেয়ার গুলো যেই সীমিত পর্যায়ে যতটুকুই আছে সেটা অ্যাক্সেস করছেন কিন্তু উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, সাধারণ জনগণ কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারছে না, এটা আমাদেরকে মাথায় নিতে হবে। তো সেই কারণে আমাদের সেই কারণে কিন্তু মানে আমাদের মতো করে আমাদের একটা কাস্টমাইজড কেয়ার সিস্টেম ডেভেলপ করতে হবে which will be supported by the community। এক ধরনের একটা কমিউনিটি বেস একটা অ্যাপ্রোচ আমাদের লাগবে, যে শুধু আমি ডাক্তারের কাছে গেলাম সেটা দিয়ে বোধহয় হবে না এখানে। এবং যে কারণে আমরা বলছি যে টিচার বা এগুলো এটা এখানে অনেক স্কিজোফ্রেনিক আছে যারা গ্রুপ হোমে থাকে, তারপরে ইন্ডিভিজুয়াল লিভিং ও থাকে, কিন্তু ওদের সব সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট মোস্ট অফ দ্যাম। হ্যাঁ, আমাদের তো সেই জিনিসটা ঠিক সেইভাবে নেই। আমি একটা মানে আমার এক পরিচিত, তো উনি স্কিজোফ্রেনিক, তো ওনাকে ওই ফ্যামিলি একটা ক্লিনিকে রাখছে, তো সেখানে যে পরিমাণ কস্ট এসে গেছে মাস দুয়েকের মধ্যে, সেই কস্টটা এই ফ্যামিলির জন্য অ্যাফোর্ডেবল না। তো তারা ধার করে যাই হোক ছুটি আনলো, এখন কোথায় নেবে, বাসায় কিন্তু রাখবার মতো অবস্থাতে ওই রোগী যায়নি। তখন ওরা বলছে আপনারা আমাদের যেটা ন্যাশনাল NIMH বলে বা আমাদের যে BSMMU আছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এখানে বলছে যে আপনি যদি এখানে রোগী রাখতে চান আপনাকে নিজ দায়িত্বে রাখতে হবে। ওনারা ওষুধ খাওয়াতে পারবেন, যে মানে ট্রেডিশনাল যে আমাদের ফিজিক্যাল ইলনেস হলে নার্সরা যেভাবে কাজ করে সেইভাবে সেই কাজটুকু করতে হবে, মেডিকেশন দে ক্যান টেক কেয়ার অফ। কিন্তু এই লোকটা এটা থাকবে কি না, পেশেন্ট ওই জায়গাতে থাকবে কি থাকবে না, নাকি পালিয়ে যাবে, এই দায়িত্ব আপনাদের। সেটা BSMMU এর বেলায় তাই, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল হেলথ যেটা মেন্টাল হেলথ যেটা আছে সেখানেও একই ঘটনা। তারপর বলা হচ্ছে শুধু আপনি যদি, যেটা পাবনাতে আমাদের যেটা প্রথম ফার্স্ট অফ ইটস কাইন্ড পাবনাতে যেটা আছে স্যানিটেরিয়াম, বলে কি শুধু একমাত্র সেখানে যদি আপনি দেন তাহলে ওনারা এটার দায়িত্ব নেবেন, ওখানে আর কোনো অ্যাটেন্ডেন্ট লাগবে না। এখন আপনি বুঝেন যে 16-17 কোটি মানুষের জন্য এই হচ্ছে আমাদের ফ্যাসিলিটির অবস্থা। তো সেখানে ইটস ভেরি মানে গ্রিম সিনারিও আর কি। তো এটা একটা গেল। এখানেও এমন যে আছে কিছু কিছু মানুষ যদি মানে ঠিক জায়গায় যেতে না পারে, সবগুলো সার্ভিসেস পাওয়া কঠিন ওদের জন্য। আমি একটা এক্সাম্পল দিলাম, আমার একটা পেশেন্ট ছিল, ওকে যখন ডিসচার্জ করলাম আমি, শি ইজ অলরেডি 18, তো অনেক ভালো স্টেবল করতে পারলাম ওকে। তো ওকে আমরা ডিসচার্জ করলাম হচ্ছে একটা সার্ভিস করে দিলাম ওকে, ইন্ডিভিজুয়াল লিভিং। সে কিছুদিন একটা কমিউনিটি রেসিডেন্টে থাকবে, তারপরে ওখান থেকে একটা ইন্ডিভিজুয়াল লিভিং মানে ওকে একটা অ্যাপার্টমেন্ট দিবে, এন্ড সবটা সার্ভিস মানে সরকারি ভাবে পাবে। এন্ড আমি ওর জন্য ওই ডিসেবিলিটির ফর্মগুলো সব ফিল আপ করে দিলাম সব সার্ভিসের জন্য। ওর বাবা মা কিন্তু অনেক ধনী, বাট দে ডোন্ট হ্যাভ টু ডিল উইথ ইট, মানে শি উইল গেট অল দ্য সার্ভিসেস থ্রু her Medicaid and everything.
মানে মেডিকেল বলছি সরকারি ইন্স্যুরেন্সের মাধ্যমে, সরকারি ইন্স্যুরেন্সের মতো। আমাদের হ্যাঁ। তো বাবা মানে মার ওটা অ্যাসিউরেন্স take care করতে হবে। ইন্স্যুরেন্স কোনো কিছুই নেই এই বিষয়ে। সেটাই, এই জন্য এবং বললাম যে আমাদের সরকারি পক্ষ থেকে আমাদের সাধারণ যেটা হেলথ ইন্স্যুরেন্স সেটাও কিন্তু সেইভাবে নেই। দেয়ার আর ফিউ মাইক্রো ইন্স্যুরেন্স যেখানে হেলথ কভার করে, কিন্তু যেটা আপনারা বলেন যে মেডিকেড বা আমেরিকাতে বা ইভেন NHS ইউকেতে যে ইন্স্যুরেন্স গুলি কভার করে সেইগুলো কিন্তু আমাদের এখানে সেইভাবে নেই। মানে হেলথের যে ব্যাপারটা সেটা এখনো পর্যন্ত বাইরে থেকে গেছে। তো এটা একটা বিষয়। আর হচ্ছে আমি প্রায় আমার আলোচনার শেষ পর্যায়ে আরেকটা জিনিস জানবার ছিল, সেটা হচ্ছে আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছি, আমার পরিচিত যারা সাইকিয়াট্রিস্ট আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, মানে বাংলাদেশে কিছুদিন আগে পর্যন্ত এদেরকে বলা হতো পাগলের ডাক্তার। এখন প্রশ্নটা হচ্ছে ডক্টর ইয়াসমিন আলমের কাছে, আমি আশা করি উনি অপরাধ নেবেন না আমার এভাবে বলার কারণে, বাট এটা কিন্তু মানে কমিউনিটিতে এইভাবে বলাই হতো আর কি। তো সেটা হচ্ছে যে আপনি কি বুঝে, মানে হ্যাভিং সো মেনি ব্রাঞ্চেস অফ মেডিসিন, যেমন ডক্টর মাকসুদ চৌধুরী আছেন, উনি তো পিডিয়াট্রিক্স নিয়ে কাজ করেন আমার যদি ভুল না হয়ে থাকে। তারপরে ডক্টর বিমল চৌধুরী আছেন, উনি অপথ্যালমোলজি নিয়ে কাজ করেন। আমাদের মধ্যে ডক্টর মিজান আছেন, উনি ডেন্টিস্ট্রি নিয়ে কাজ করেন। তো আপনার কেন এই সাইকিয়াট্রি নিয়ে পড়তে হলো? আচ্ছা, ওকে, হোয়াট প্রম্পটেড ইউ এটা টু ডু কিন্তু দ্যাট? এটা কিন্তু এই প্রশ্নটা আমাকে কোটিবার করা হয়েছে, রাইট? আচ্ছা, ওকে। এটাতে দুই রকম অ্যানসার আছে। একটা হচ্ছে বানানো অ্যানসার, যেটা আমি বলবো ও আই ওয়ান্ট টু ডু দিস, ডু দ্যাট, হোয়াটএভার, রাইট? না, আমি আপনাকে একটা গল্প বলি। আমি যখন ফেলোশিপ জন্য ইন্টারভিউতে গেলাম, রাইট? তো আমাকে জিজ্ঞেস করলো যে ওয়াই চাইল্ড সাইকিয়াট্রি। ফার্স্ট জিজ্ঞেস করছে ওয়াই সাইকিয়াট্রি, হ্যাঁ। তো আমি তখন বললাম যে আমি ওয়াই সাইকিয়াট্রি, আই অলরেডি ডিড মাই রেসিডেন্সি ইন সাইকিয়াট্রি ফর 4 years, দেন ওয়াই চাইল্ড। তো মানে আমি যার কাছে ইন্টারভিউ দিতে গেলাম, দ্যাট পারসন ওয়াজ নাম্বার 4। মানে এর আগে আমি আরো 3 জনের কাছে ইন্টারভিউ দিয়ে এসেছি, হি ওয়াজ দ্য লাস্ট ওয়ান। হি ওয়াজ এ সাইকোলজিস্ট, ডিপার্টমেন্ট অফ হেড। সে অলরেডি, আমি যখন ওর কাছে ইন্টারভিউ দিতে গেলাম, সে অলরেডি রবীন্দ্রনাথের কথা বলে, এই কথা বলে, সেই কথা বলে কি আমাকে অনেক মানে রিল্যাক্স করে দিল, রাইট? তো সে লাস্টে আমাকে যখন এই প্রশ্নটা জিজ্ঞেস করলো, আমি তখন ওকে জিজ্ঞেস করলাম তুমি কি ধরনের উত্তর শুনতে চাও আমার কাছে? হ্যাঁ, যে বানানোটা, যে মহান কি বলে সে করবো, নাকি আমার নিজস্ব শুনতে চাও? বলে তুমি তোমার নিজের ভাষায় বলো। তখন আমি ওকে বললাম ওয়াই নট। আমি তোমাকে কোয়েশ্চেন করি, ওয়াই নট? আমাকে বলো ওয়াই নট, যে আমি পারবো না সাইকিয়াট্রি করতে, তুমি আমাকে উত্তর দাও, তাহলে আমি তোমাকে আমি আমার উত্তরটা দিব। তো সে তখন হাসা শুরু করলো, বলে কি ইউ ডোন্ট হ্যাভ টু অ্যানসার এনিমোর। তা আমার কথাটা হচ্ছে, কিন্তু আমাদের তো সেই জ্ঞান নেই, আপনাকে আনসারটা দিতে হবে। I know, I think I'm very comfortable with it. আমি সবসময় মানে ভালো লাগতো আমার সাইকিয়াট্রি মানে পড়তে, মানে বই যখন পড়তাম মেডিকেল স্কুলে তখনও ভালো লাগতো। তারপরে আমি যখন আমার USMLE পরীক্ষা দিচ্ছিলাম এখানে, বিফোর আই গট মাই রেসিডেন্সি, আমি কিন্তু টিচিং এর জব করতাম। আই ওয়াজ মানে নিউ ইয়র্ক সিটি চিলড্রেন্স, আই মিন নট চিলড্রেন্স, আই এম সরি, মানে নিউ ইয়র্ক সিটিতে পাবলিক স্কুলে আমি পার্ট টাইম টিচিং করতাম। তো ওখানে আমি স্পেশাল এডুকেশনে ক্লাসে পড়তাম। ওখানে অনেক ADHD বাচ্চারা আসতো, অনেক লার্নিং ডিসেবিলিটি বাচ্চারা আসতো। তো ওদেরকে দেখে আমি ওদের যখন IEP মিটিং হতো, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে এডুকেশন প্ল্যান ফর চিলড্রেন, মানে কোনো বাচ্চার যখন কোনো সমস্যা থাকে ওকে সেইভাবে ওর স্কুলের প্রোগ্রামগুলো বানানোর জন্য একটা প্ল্যান করে। তো আমি যখন ওখানে গেলাম, আই গট ভেরি ইন্টারেস্টেড চাইল্ড সাইকিয়াট্রি। আমি বললাম যে ঠিক আছে, আমি তো সাইকিয়াট্রি যখন পছন্দ করি, লেট মি ট্রাই টু ডু দ্যাট, তারপরে আমি চাইল্ডে যাবো। এই জন্য আমি কিন্তু ওই যে এক্সটেনশিপ করলাম জ্যামাইকা হসপিটালে, ওই এক্সটেনশিপে কিন্তু পুরো ফ্রি, মানে কোনো পে পাও না, কিছু পাও না, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক আ লট। আমি এখন মানে ডক্টর ইয়াসমিন আলমের কাছ থেকে, ফাতেমা ইয়াসমিন আলমের কাছ থেকে আমরা মানে একটা দুটা বা এরকম একটা দুটা বা তিনটা do's and don'ts for parents particularly. ওকে, আমি প্রথম যেটা মনে করি, সবচেয়ে প্রথম, আপনার বাচ্চা যদি কোনো সমস্যা নিয়ে কিছু নিয়ে বাসায় আসে, প্রথমে ওকে বকাবকি না করে লিসেন টু হিম। আগেই মানে জাজ করার চেষ্টা না করে যে কেন গেলি, কেন করলি, ওটা বলার আগে বলো কি হলো, কি হয়েছিল, কেন এটা হলো। ওটা কখনো বাচ্চাকে রাইট ওয়ে বকাবকি করেন না। তারপরে যেমন সেকেন্ড আরেকটা, যে যেমন স্কুলে রেজাল্ট খারাপ করছে, আপনি টিচার্সের সাথে মিটিং করে বাসায় এসে দেখলেন যে বাচ্চা মন খারাপ, আপনারও মন খারাপ, সাথে সাথে কোনো কথা না বলে বাচ্চাকে একটু ওটা হজম করতে দাও, মানে বাচ্চাকে টেক কেয়ার করেন, খাওয়ান,
যা করেন, তারপরে বাচ্চাটা যখন শান্ত থাকবে then you talk to your child and never compare your child with another child. It's a big no. ওর বাচ্চা এত পেলো, তুই কেন পেলি না? এটা আমাদের খুব প্রচলিত। আমি মনে করি as a mother, এই তিনটা as a mother, even as a like specialist, I think these are the very important thing, not to judge your child. And always you have to tell your child also, I'm there. আমি যখন আমার বাচ্চাদেরকে যখন ওরা একটু বড় হয়ে গেল, আমি তখন কলেজে যাওয়া শুরু করলাম, আমি বললাম যে ঠিক আছে, তোমরা যদি কোনো ট্রাবল হও, আমাকে ফার্স্ট থিং I want you to call me first, যে আমাকে তোমাকে আমি ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসে ভালো করে তারপর আমি মারবো তোমাকে, not anybody else. But আপনাকে আপনার বাচ্চার সাথে এমন একটা রিলেশনশিপ করতে হবে যে they trust you. তাহলে কিন্তু অনেক বাচ্চারা ইয়ে থাকে, less anxious. ওরা মনে করে যে I can trust my parents, they're not going to judge me right away, they're going to listen to me, things like that. জি, অনেক ধন্যবাদ ডক্টর ফাতেমা ইয়াসমিন আলম। আমার খুব ভালো লাগছে যে আপনি শুধু নিজে বলেছেন তা নয়, কিন্তু you ignited others to talk as well. সেটা হচ্ছে আমি মনে করি যে আজকের আমাদের টকের, যদিও ছবি একটাই আছে আমার পেছনে, তো আমরা যদি আগে জানতাম যে আরো লোকজন কথা বলবেন, তাহলে ওদের ছবি আমি জুড়ে দিতাম যে এরা থাকবেন। তো and I feel very good about it যে অনেকে এখানে তাদের চিন্তা কন্ট্রিবিউট করছেন। তো আমি একটু এখন যাব হচ্ছে আমাদের পিডি জিয়াহাদ, ওনাকে আমি একটু রিজার্ভে রাখতে চাই। উনি তো আমাদের রোটারির লোক, তো সেই জন্য ওনাকে আমি একটু রিজার্ভে রাখতে চাই। আমি একটু আমাদের মাঝে ভ্যালেরি টেইলর আছেন, তাকে আমরা সবসময় পাই না। তো আমাদের টইটম্বুর এবং বিভিন্ন অনুষ্ঠানে তাকে আমরা অনেক সময় চেয়েছি, অনেক খুব কম সময় পেয়েছি। তো আজকে যেহেতু তাকে পেয়েছি, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। এবং যেটা ডক্টর ফাতেমা ইয়াসমিন আলম বলেছেন যে ফিজিওথেরাপি বা অকুপেশনাল থেরাপি এবং এই যে ডিসেবিলিটি, এবং আপনি যে স্টেপ ডাউনের কথা বলেছেন সিআরপি কমপ্লেক্সে, আপনার যদি কখনো বাংলাদেশে আসেন, ইট ইজ রিয়েলি ওয়ার্থ সিইং। আপনারা যারা গেছেন সেখানে কিন্তু স্টেপ ডাউন প্রসেসটা আছে, ঝট করে যে আপনাকে হসপিটাল থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে তা নয়, কিন্তু ইউ হ্যাভ এ ট্রেনিং বিফোর ইউ লিভ ফর হোম। সো আমি একটু ভ্যালেরি টেইলরকে অনুরোধ জানাবো। Yes, হ্যাঁ বলেন আপনি। Thank you. I try not to take too much time, but I just wondered if I could share a little bit about how we have branched into caring for those with mental health. For these first 40 years, CRP has been involved in particularly rehabilitation for spinal cord injuries. So people with broken necks and broken backs, and basically people ending up in wheelchairs to live their life. But about 3 years ago, one of our donors, a donor from Hong Kong, her name was Stephanie, she said to me on the phone, I've seen in the newspapers in Hong Kong about people with mental health problems in Bangladesh and how scarce the services are for them. So I said to her, Stephanie, please, when you next come and visit your projects in Bangladesh, please come with us, spend a night in Pabna. We would love to show you the Pabna Mental Hospital, and we'd love to show you the NIMH in Shemali. And she was true to her word. When she came a few months later, we did those 2 visits. And I had said to her, in the UK, occupational therapists, as opposed to physiotherapists, tend to spend about 50% of their time dealing with physical problems and 50% for those with mental health problems. And so we put it to her, could we try and start a day center for those with mental health problems, particularly coming from NIMH? And so wonderfully, her organization agreed to fund us for our running costs for 3 years. Part of that was to get a small bus, because we bring our patients, our clients, from Dhaka
out to, we are very close to the export processing zone in a place called Gonopbarry, and we have a 5-acre plot there. So we said to her, this is where we would like to start a day center. And what we do is bringing our patients to Gonopbarry. They get involved in, well, we feel that they first of all need to look after themselves. So dressing and hygiene and those sorts of things. Then enjoying a break together, a snack. Then they are involved in perhaps cleaning, cooking, talking about themselves, and then to make connections with the others there. What we find is very great is that there's a lot of space at Gonopbarry, so they spend time gardening. They spend time, we have a metal workshop there where some of our spinal injuries are working, but they find they can work alongside them, varnishing, painting, handicrafts. They really enjoy the badminton sessions, the volleyball sessions with often wheelchair users that they are playing with. And then we've introduced for recreational purposes, dancing, singing, puppet shows. So it's trying to get people to have confidence in themselves, that having had medication in the NIMH invariably, that they can now look after themselves and look forward to leading the fullest life possible. And so now we're getting towards the end of our first 3 years. We're hoping that our donors might increase for another 3 years of running costs. And what we would like to see is a duplication, a replication of this day center idea in different parts of the country. I will leave now. I mean, I will stop talking now, but except to say, if ever you are near the export processing zone near Ashulia, and if you have time and are interested, we would love to show you what we're attempting to do there. Thank you for the chance to speak. Many thanks. I think this is a new dimension CRP has added. We were not much aware of this development, if I'm not very mistaken. So thank you very much, Valerie Taylor. Now I would like to go to Dr. Morin. Is she with us? Dr. Morin? Yes. Yes. Can you hear me? Yes. Yes. Okay. So thank you a lot for inviting me in today's session. It was really a wonderful session, and among all such enriched and knowledgeable people around. Especially, I would love to thank Dr. Fatima Yasmin ma'am, Dr. Nafisa ma'am. It was very encouraging and informative listening to you. And though I'm not expert in mental health side, basically I'm engaged in laboratory works, but I have a son who is an adolescent at present, and whatever you were saying, it was completely matching with his new norms. Like whenever he used to come from school, he had some mood swings. So I used to wonder how I should talk to him. What should I ask him? That why are you behaving like this? And what is the matter? So yeah, this is very important. This session helped me a lot. I can deal with him in a much better way, I guess. Instead of yelling at him, why aren't you doing this? Or why are grades like this and that? I think I've got a new dimension of how to tackle or deal with him, especially the adolescents. So yes, it was a very wonderful session, and I would like to thank again for inviting me here. Thank you very much. Thank you.
Achan Mahmudul Hassan. He is another past president of our Rotary Club and a charter member. So, please. Thank you very much for me to give me a floor. First of all, our thanks to our Dr. Fatima Yasmin from New York, and our other members like Dr. Maksud Bhai, Valerie Taylor, and resource persons, others. আমি আমার নিজের এক্সপেরিয়েন্স নিয়ে বলি, বাংলাদেশে একটা মেন্টাল হেলথ অর্গানাইজেশনে চিটাগংয়ে I was involved. What I have seen, আমি বলে ফেলি, আমি যেটা দেখেছি, awareness of the parents is very important, যেটা আজকে ডিসকাশন এসছে। নাম্বার 2 হচ্ছে সাইকোলজিস্ট এন্ড সাইকিয়াট্রিস্ট, যারা এটাতে বড় একটা রোল প্লে করতে পারে, they are not very cooperative and their awareness is very necessary to eradicate this mental health problem. I mean, because I want to speak the real truth, but what I found that should speak. Thirdly, যেটা এখন খুবই দরকার, যেটা আজকে ওপেন আপ হয়েছে, PATSI is working in Bangladesh. So I requested Dr. Fatima Yasmin several times because of my relationship. আপনি বাংলাদেশে কিছু করেন, the PATSI can be one of the way যেটাতে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করা যেতে পারে। মাকসুদ ভাইকে বলবো ওনাকেও আমরা ইনকর্পোরেট করি। আমাদের যে স্কুলগুলো রোটারি ক্লাব নিয়েছে ইন বাংলাদেশ ফ্রম কক্সবাজার ডাউন টু ঢাকা, এগুলোতে আমরা কিভাবে আমাদের এই সার্ভিসেস গুলো, রিসোর্স পারসন গুলোকে ইউটিলাইজ করতে পারি, সেটাই হচ্ছে আমার এই আজকের সেশনের সাজেশন। সো দ্যাটস ইট, দিস ইজ মাই অল অ্যাবাউট। থ্যাংক ইউ। If I can take 1 minute. আমাদের জি I think it's very important, মানে আমাকে যেটা সবচেয়ে বেশি মানে ফেস করতে হয়, চ্যালেঞ্জিং ফর মি, হ্যাঁ, যেটা হয় এখানে বিশেষ করে বাঙালি যদি কোনো পেশেন্ট আসে, বাঙালি, ইন্ডিয়ান অথবা পাকিস্তানি ওর অর্থোডক্স যারা, হ্যাঁ, তাদেরকে নিয়ে আমার সবচেয়ে বেশি যেটা আমার চ্যালেঞ্জিং হয়, ওদের বাচ্চাদের, যেহেতু আমি অ্যাডোলেসেন্ট বয়েজ এন্ড গার্লস নিয়ে কাজ করি বেশি, বিকজ আমার ইউনিটটা হচ্ছে অ্যাডোলেসেন্ট ইউনিট, ওদের সেক্সুয়ালিটি নিয়ে যখন কোনো সমস্যা হয়, ওটা নিয়ে মানে ইটস ভেরি চ্যালেঞ্জিং ফর মি টু ডিসকাস, কারণ ওরা অ্যাকসেপ্টই করতে চায় না যে এটা কি করে সম্ভব, আমার ছেলে মেয়ে পছন্দ করে না, অথবা আমার মেয়ে ছেলে পছন্দ করে না, এই ধরনের, এটা ইটস লাইক সো ডিফিকাল্ট ফর মি টু ডিসকাস উইথ দেম, মানে ওরা বুঝতেই চায় না। যার জন্য আমার একটা পেশেন্ট আছে, ছিল, এখন হি ইজ অ্যান অ্যাডাল্ট, সে মানে মাল্টিপল সুইসাইড অ্যাটেম্পট বিকজ অফ দ্যাট। সে নিজের সেক্সুয়ালিটির সাথে ফ্যামিলির সাথে ফ্যামিলি এগ্রি করে না, যখনই বাসায় যায় বকাবকি করে যে উই ডোন্ট ওয়ান্ট ইউ, ওয়াই ডোন্ট ইউ গো কিল ইয়োরসেলফ, থিংস লাইক দ্যাট। সো but he never got better actually, you know, because and then eventually the family abandoned him. It's very, very challenging for me. না সেটাই, মানে এই সমস্ত ব্যাপারে হাসনান, এই সমস্ত ব্যাপারে জি বলেন। হ্যালো, আমি এটা মানে আমি তো এই লাইনের মানুষ না, তবে যেটা দেখেছি আর কি, মিনা বলে একটা ইয়ে ছিল, ওই যে একটা কার্টুন ইয়ে ছিল, এবং ওটা যে স্যানিটেশন, তারপরে স্কুলে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু বেশ ভালো অ্যাওয়ারনেস রেজ করেছিল যতটুকু আমার মনে পড়ে আর কি। এই সমস্ত গুলোই হচ্ছে আসলে বাচ্চাদেরকে বা ঘরে অ্যাট্রাক্ট করার মতো কিছু টুলস হতে পারে, যেগুলো অ্যাওয়ারনেস রেজের জন্য ব্যবহার করা যেতে পারে। তো আমি কাইন্ডলি ইয়ে করবো যে ডক্টর ফাতেমা ইয়াসমিন এবং ডক্টর নাফিসা হক, আপনারা বোধহয় এরকম চিন্তা করতে পারেন যে যেগুলো অ্যাট্রাকটিভ হয়। আমি দেখি আমার নাতিরা কতগুলো কার্টুন দেখে আসে, আমি তো বুঝি না, কিন্তু তারা অনেকেই বুঝে এবং তারা তাদের সাথে কথাও বলে। কিন্তু এই জায়গাটায় মনে হয় আমরা আমাদের দেশীয় স্বদেশী কিছু জিনিস চিন্তা করতে পারি, যে হাউ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যামং আওয়ার চিলড্রেন, অ্যামং আওয়ার প্যারেন্টস। ওইগুলো হওয়াটা বোধহয় বাঞ্ছনীয় ছিল আর কি। আর আমরা যেগুলো বলছি, এগুলো আমার ক্ষেত্রে আমি মনে করি যে আসলে হয়েছে কি যে ভেরি, আমার মনে হয় একাডেমিক আর কি, কারণ এগুলো কারো কানে যাবে না, কারো কেউ শুনবে না। আমি তো জানি টৈটম্বুর অনেক দিন থেকে সেই সংগ্রাম করে আসছে, সেই টৈটম্বুর রয়ে গেল, সেই টৈটম্বুরকে আমরা আর বেশি খুব স্লো তার এনহ্যান্সমেন্ট ইত্যাদি ইত্যাদি আর কি, সবগুলো মিলে। কারণ দেশ সামনে যে দিনগুলো আসে সেগুলো আরো কঠিন হবে, বিভিন্ন কারণে কঠিন হবে। সুতরাং আমার মনে হয় আমরা দেশজ জিনিসগুলো চিন্তা করি, হাউ টু টেক কেয়ার অফ আওয়ারসেলফ, ইন্ডিজিনাস মেথোডোলজি গুলো
আমরা চিন্তা করি তার আমাদের শিক্ষার ব্যাপারে, আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে দেখি আমরা যেটা পড়েছি ওই রকম একটা নোট দিয়ে দেন পরীক্ষার জন্য যাতে করে আমরা লিখতে পারি। ইউনিভার্সিটি লেভেলে এই সমস্ত কথা বলে আমরা কখনো সাহসই পাই নাই টিচারদেরকে ওইরকম করে কথা বলার জন্য। তো সুতরাং দেয়ার আর ডিগ্রেডেশন ইন অল পার্সপেক্টিভ। আপনারা যারা রিয়েলি কাজ করছেন, আমি যেমন বেলোরি টেইলর কথা জানি, ওনার প্রোপাগান্ডা কিন্তু সব জায়গায় হয়েছে এবং ওনাকে সবাই খুঁজে। সুতরাং ওই যেটা ডক্টর নাফিস হক বলছেন যে ডিমান্ড ক্রিয়েট করে সেটা মার্কেটে নেওয়া বোধহয় এটা হ্যাঁ একটা হয়তো ফিলোসফি হতে পারে, বাট ব্যবস্থা হয়তো মার্কেটটা ক্রিয়েট করলে ডিমান্ড অটোমেটিকলি হবে, এরকম একটা ডাইলামা হয়তো আছে আর কি। এনিওয়ে, আমার মূল কথাটা হচ্ছে যে ক্যান উই ক্রিয়েট এনি কার্টুন পিকচার লাইক মিনা এটসেট্রা, যেগুলোতে এইরকম এডুকেশন গুলো আসলে আমি হ্যাঁ ডক্টর মাসুদ হাত তুলেছেন, ডক্টর নাফিসাও কথা বলতে যাচ্ছেন, আমি মাঝখানে একটু পাঞ্চিন করি। সেটা হচ্ছে মিনাকে নিয়ে যেমন এটা অনেক কিছু হয়েছে, কিন্তু এটা মানে পৃথিবীতে কিন্তু সবকিছু একদম 100% ভালো আর সবকিছু 100% খারাপ এরকম কিন্তু বলা যায় না। There are a lot of gray areas. তো গ্রে এরিয়াস, তো সেটার কারণে যেটা হয়েছে মিনা কে নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু মিনা কার্টুন হিসেবে যত কিছু আকৃষ্ট হয়েছে, কিন্তু মিনা যে বিহেভিয়ার গুলি প্রমোট করতে চেয়েছিল সেই বিহেভিয়ার গুলি কতটুকু সমাজে ফলোড হয়েছে এটা নিয়ে একটা প্রশ্ন আছে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় একটা বড় বিষয় হচ্ছে যে আপনি মানে মিনা যে কথাগুলি বলে একটা বাচ্চা আসলে সেই কথাগুলি বলতে পারবার কথা না। এখন এই যে একটা পারসেপশনগত যে ডিফারেন্স, এটা কিন্তু মানুষের মানে মনোবিকাশের হ্যাঁ একটা, যেমন বলছে যে আপনার আর্লি এজ ম্যারেজ নিয়ে মিনা কথা বলছে, এটা কিন্তু ইট ইজ নট এক্সপেক্টেড অফ এ গার্ল অফ দ্যাট এজ। এইসব কিছু কিন্তু কতগুলো ইস্যু আছে, কিন্তু এটা ইউনিসেফের একটা প্রজেক্ট ছিল, ওনারা হ্যাঁ সেটাই বলছি, তো সেটা আছে এখানে আমরা হ্যাঁ। তো এখানে আমরা যেটা মানে চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে কোনো কিছুর একটা ইস্যু আছে যেটা কালচারাল আসপেক্ট, যেটা ডক্টর ফাতেমা ইয়াসমিন বলেছেন যে উনি কতগুলি কালচারাল ইস্যুস ফেস করেন, হ্যাঁ যেগুলি ওনার জন্য চ্যালেঞ্জিং, কিন্তু কতগুলি মানে মেথোডোলজিগত যে দিকটা আছে সেটা কিন্তু বলতে গেলে ইউনিভার্সাল। এখন হ্যাঁ জিনিসটা হচ্ছে যে সেই জায়গাটা আমি হয়তো শিখে উঠতে পারিনি, এখন সেটা হয়তো হ্যাঁ আমরা ওই পর্যায়ে আমাদের লার্নিংটা যায়নি, নলেজটা যায়নি, সেটা একটা কাজ, কিন্তু মানে ওভারঅল ফর দি হোল গ্লোবাল পপুলেশন ইট ইজ অলমোস্ট দ্য সেম। যেটা হচ্ছে সায়েন্টিফিক যে অংশটা আছে সেটা, আর বাকি যেটা কালচারাল অ্যাসপেক্ট আছে দ্যাট ভ্যারিজ অফ কোর্স। তো এখন আমাদেরকে কিন্তু ওই প্রেমিসটা বুঝতে হবে। এখন আমি দুইটাকে মিলিয়ে যেটা শোয়েব ভাই বলছেন সেটা আমাদেরকে মিলতে হবে, যে কারণে আমরা বলছি যে উই নিড সামথিং কমিউনিটি বেসড, যেটা আমাদের কমিউনিটি করতে পারবে। এখন আমার কাছে একটা উপর থেকে চাপিয়ে দেওয়া হলো, সেটা তো আমি আসলে করতে পারবো না। এরকম অনেকগুলি ফেইলার প্রজেক্ট মানে গোটা পৃথিবীতে হয়েছে, হ্যাঁ যে মানে কমিউনিটি এটা চায়নি কিন্তু উপরওয়ালা চেয়েছেন, ওইভাবেই দেওয়া হয়েছে এবং আলটিমেটলি ইট ওয়াজ নট ইউজড। এরকম অনেকগুলি ইনস্ট্যান্স আছে। যাই হোক, মাকসুদ চৌধুরী হাত তুলেছিলেন, তারপর এখন কিন্তু 1 মিনিট সময়, ওই যে বিতর্কতে একটা শেষ ক্লোজিং দেয় না, সেরকম একটা সময় যে মাকসুদ চৌধুরী 1 মিনিট, তারপরে হচ্ছেন ডক্টর নাফিসা হক 1 মিনিট, তারপরে আমরা পিডিজি আহাদের কাছে যাব। উই ফিল ফরচুনেট দ্যাট হি কুড রিকানেক্ট, কারণ উনি বোধহয় টেকনিক্যাল ডিফিকাল্টি ফেস করছিলেন রিগার্ডিং কানেক্টিং। জি ডক্টর মাকসুদ। আমি যেটা বলছিলাম আপনি অলরেডি বলছেন, যেটা হলো কমিউনিটি রিচ প্রোগ্রাম, যেটা বলে রিচ আউট করা, কমিউনিটি ইন নিড। কমিউনিটি যে ধরেন ঢাকায় কমিউনিটি আর চিটাগাংয়ের অথবা গ্রামের একটা কমিউনিটি, কক্সবাজার কমিউনিটি ইজ নট দ্য সেম। তো উই নিড টু ডু সামথিং, অ্যাসেস করা দরকার এই কমিউনিটিতে এই পার্টিকুলার প্রোগ্রামের জন্য সাইকিয়াট্রিক প্রবলেমের জন্য আমাদের কি দরকার, কি মিনিমাম রিসোর্স আছে, সেই সোর্স আমরা অ্যাসেসমেন্ট করে উই হ্যাভ টু গো ফর ইট। আরেকটা জিনিস হলো যে আমার মনে হয় অ্যাজ এ হোল একটা এডুকেশনাল প্রোগ্রাম যদি থাকে, মানে প্যারেন্ট বলেন ফ্যামিলিদেরকে এডুকেশন, স্কুলের মধ্যে যদি এডুকেশনাল একটা অ্যাক্টিভিটিস থাকে, স্কুলে যদি আপনি ভিডিও ক্লিপ দিয়ে ভিডিও দিয়ে দেখান দিস ইজ দ্য এডুকেশন,
এরকম ফ্লায়ার, তারপর হোমে গিয়ে গিয়ে প্যারেন্টসদেরকে এডুকেট করা, এগুলি লেভেলটা ডিপেন্ড করে আপনি কোথায় কোন লেভেলে আছেন। এটা ডিপেন্ড অন এই লেভেলে কমিউনিটির উপরে আমাদের মনে কাজ করতে হবে, তা না হলে হবে না। আর এট দ্য সেম টাইম উই নিড টু রিসোর্স, আমাদের কি রিসোর্স আছে না, এটা আমি ওই যে যেটা শোয়েব ভাই বলছিলেন যে বেসলাইন আপনি এখানে অ্যাসেসমেন্টের কথা বলছেন, ওই অ্যাসেসমেন্ট থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের বেসলাইনটা কোথায় আছে, এন্ড ইট মাইট ভ্যারি ফ্রম ওয়ান কমিউনিটি টু দি আদার। এটা হচ্ছে একটা বিষয়। এখন আমরা ডক্টর নাফিসার কাছে যাব, 1 মিনিট কিন্তু। জি, থ্যাংক ইউ। সো আমি ওই মিনা কার্টুনের কনটেক্সটে একটু বলতে চাচ্ছি যে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি, যে আমাদের যা কিছু অ্যাওয়ারনেস রেজিং কার্যক্রম হবে সেটাকে আমরা খুব সিম্পল অ্যানিমেশনের মাধ্যমে নিজেরাই একটু ভয়েস ওভার করে ভিডিও আকারে আমাদের ওয়েবসাইটে রাখবো, এবং ফেসবুক বুস্টিং এর মাধ্যমে এটা আমরা যত সম্ভব লোক ওটা দেখবে, তারা যেন ওটা ফ্রি পেয়ে যায় অ্যাক্সেসটা। সো খুব ফ্যান্সি হয়তো হবে না, কারণ ওই ফান্ডিং আমাদের নাই। সো একদম ওরকম মিনা কার্টুনের মতো হবে না, বাট সামথিং দ্যাট ইজ অলমোস্ট সিমিলার। আর আরেকটা জিনিস যেটা আমরা করতে চাচ্ছি, হাসান ভাইদের টইটুম্বরের ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে, যে একটা ইউথ অনলাইন ম্যাগাজিন। সো ইটস কমপ্লিটলি অনলাইন, এবং এখানে contributors will be adolescents and youths, ওদের success stories, ওদের struggle stories, ওদের stress management stories, এবং এখানে আমরা ম্যাগাজিন গুলা চাচ্ছি ভয়েস ওভার দিয়ে একটু পড়ে পড়েও দিতে, যাতে কেউ ওয়াইল রিডিং থ্রু আবার একটু শুনলো, কারণ অনেক সময় অনেকে দেখা যায় যে টেক্সট একটু বেশি হয়ে গেলে আবার পড়তে চায় না। সো আমরা এখন ওই অ্যাটলিস্ট কথাটা শুনলো, এটার জন্য হয়তো ভয়েস ওভার করে ম্যাগাজিনটাকে আরো একটু ইউজার ফ্রেন্ডলি করার চেষ্টা করবো। সো উই আর ট্রাইং, এন্ড হোপফুলি we will get support from the community and people who are interested in doing community work. So thank you. Thank you. ভয়েস ওভার ইজ এ গুড আইডিয়া। এটা এই কারণে যে আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী, যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তারা কিন্তু আপনার অনেক সময় পড়ে উঠতে পারছেন না। যারা একটু শিক্ষিত হয়েছেন, জজ বলে একটা সফটওয়্যার আছে, আর একটা আছে এনবিটিএ বলে, সেটা বাংলা ইংরেজি দুটাকেই রিড করে শোনাতে পারে, তো মানে অডিওতে কনভার্ট করতে পারে। তো সেই কারণে আমার যেটা মনে হয়, আমরা যা কিছুই করি সেটা যদি একটা অডিও ভার্সন থাকে, ইট অলওয়েজ হেল্পস particularly the visually impaired segment of the population. তো এটা আছে। আমরা এখন পিডিজি আহাদের কাছে যাব। থ্যাংক ইউ হাসনাইন। আমরা এখানে আমার সৈকতে আসা আমার একটা উদ্দেশ্য, যে আপনারা হয়তো অনেকে জানেন না যারা নতুন মেম্বার, যে ডিস্ট্রিক্ট ডিভাইড হওয়ার আগে 3280 ছিল, তখন আমরা আউটসাইড ঢাকা এবং চিটাগং ফার্স্ট ডিস্ট্রিক্ট কনফারেন্স করেছিলাম কক্সবাজার, এবং তখন ডক্টর বিমল ছিলেন, ডক্টর হাসান ছিলেন, আপনারা বোধহয় তখনও কেউ ছিলেন না। আমরা ছিলাম, রোটারি ক্লাবে ছিলাম না আর কি, মানে আমরা পৃথিবীতে ছিলাম। I also welcome টাইটুম্বুরের থেকে যিনি এসেছেন। টাইটুম্বুর পত্রিকাটা আমার এত ভালো লেগেছিল, যখন সাইবুল আলম সাহেব এটাতে কর্ণধার ছিলেন, প্রায় আমার কাছে একটা বই পাঠাতেন এবং আমি এটা গোগ্রাসে গিলে ফেলতাম। ইট ওয়াজ সো বিউটিফুল এন্ড সো নাইসলি এডিটেড। খুবই সেটা মিস করি। আমরা যারা রোটারি করি এবং করি না, তাদেরকে একটু বলতে চাই যে রোটারি কিন্তু শিশু কিশোরদের চরিত্র গঠনে যথেষ্ট মনোযোগী, এবং সেই জন্যই আমরা রোটারিতে অঙ্গ সংগঠন হিসাবে রোটারি অ্যাক্টকে বেছে নিয়েছি। রোটারি অর্থ রোটারি ইন অ্যাকশন। ইন্টারঅ্যাক্ট বেছে নিয়েছি, যাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকশন। সেটা 14 থেকে 18 বয়স পর্যন্ত যে সমস্ত কিশোররা আছে, শিশু কিশোর, তাদেরকে ডেভেলপমেন্টের জন্য রোটারির যে চ্যালেঞ্জ সেটা গ্রহণ করেছি। পরে আমরা শিশু কিশোরদের চরিত্র গঠনের জন্য আসলো আমাদের রোটারি কিডস। রোটারি কিডসরা আসতো যাতে আমরা কিডদেরও চরিত্র গঠনে সাহায্য করতে পারি। তাই রোটারি প্রতিটি অঙ্গে, প্রতিটি ক্ষেত্রে চরিত্র গঠনে, মেন্টাল হেলথ গঠনে ডাইরেক্টলি সম্পৃক্ত আছে। Dr. Valerie Taylor, you might not be understanding what I am saying in Bengali. না না, উনি খুব ভালো বাংলা বোঝেন এবং বলতে পারেন। Okay. So you must be listening. তাই চরিত্র গঠনে রোটারির সম্পৃক্ততা সবচেয়ে বেশি। আমাদের ভোকেশনাল ট্রেনিং এর একটা পার্টই হলো ক্যারিয়ার বিল্ডিং। এই ক্যারিয়ার বিল্ডিং এর জন্য আমরা রোটারিয়ানদের একটা গ্রুপ স্কুলে যাই, কলেজে যাই, এবং যার যার ক্যারিয়ার
কিভাবে তাকে ডেভেলপ করা যায়, কোন দিকে তার ইন্টারেস্ট, সেটা আমরা বেছে নিই এবং তাকে সেইভাবে আমরা মোটিভেট করি ফিউচার ডেভেলপ করার জন্য। একটা স্কুলে একটা ছেলে, আমি কেরিয়ার বিল্ডিং এ আমিও একবার গিয়েছিলাম, সেখানে দেখলাম একটা স্কুলে একটা ছেলে, শুনলাম সে টিচারদের মুখের ছবি কার্টুন আকারে এঁকে সবার কাছে ডিস্ট্রিবিউট করতো, সবাই হাসতো, টিচার বুঝতেন না কি ব্যাপার। পরে যখন টিচার বুঝতেন তখন তিনি হয়তো ছেলেটিকে উত্তম মধ্যম দিতেন। সেই ধরনের একটি অনুষ্ঠানে আমি আমার 2 কলিগ সেই ক্লাসে গিয়েছিলাম। সেই ক্লাসে ঘটনাচক্রে যিনি টিচিং এ এসেছিলেন তিনি ফার্স্ট টিচার ইন দ্যাট স্কুল, ইন দ্যাট ক্লাস। সেই ছেলেটা কার্টুন এঁকে সবার কাছে বিলি করছিল, সবাই হাসছিল। আমরা তখন সেখানে ছিলাম, আমরা অবাক হয়ে গেলাম কি বিলি করছে। সেইটা ঘুরতে ঘুরতে টিচার ছিলেন, তোমাদের হাতে কি আছে আমাকে দেখাও। টিচার দেখলেন, আমরাও দেখলাম, দেখে অবাক হয়ে দেখলাম সেই ছেলেটা টিচারের কার্টুন এঁকেছে। এত হাফ এ মিনিটের ভিতরে এত সুন্দর কার্টুন করে টিচারকে এঁকেছে। আই ওয়াজ সারপ্রাইজ। টিচারের কাছাকাছি যে বললাম, ক্লাসটা শেষ হলে আপনি শুদ্ধ এই ছেলেকে নিয়ে আপনি কি হেডমাস্টারের রুমে আসতে পারবেন? তাই হলো, ছেলেটাকে নিয়ে হেডমাস্টারের রুমে আসা হলো। ছেলেটা ভাবলো এই বোধহয় তার স্কুলের শেষ দিন। হেডমাস্টারের পাশে আমরা 2-1 রোটেরিয়ান বসেছিলাম। আমরা সেই কার্টুনটা দেখে হেডমাস্টারকে দেখালাম, এত সুন্দর কার্টুন হাফ এ মিনিটের ভিতরে কিভাবে তিনি আঁকেন। তখন হেডমাস্টার যতগুলি ছবি টাঙানো ছিল হেডমাস্টারদের, তাদের সবার কার্টুন আকারে আঁকতে বলা হলো সেই ছেলেটা। সেই ছেলেটা অদ্ভুত ভাবে হাফ এ মিনিটের ভিতরে এঁকে দিল। উই আর সো সারপ্রাইজ। আমরা তাকে নিয়ে একটা আর্ট স্কুলে ভর্তি করে দিলাম এবং সে আর্ট স্কুলে ভর্তি হওয়ার পরে তার মনের ভিতরে যে একটা সচেতনা বোধ ছিল টুয়ার্ডস আর্ট অ্যান্ড কালচার, সেটা ডেভেলপ করলো অ্যান্ড হি বিকাম এ ভেরি গুড আর্টিস্ট ইন দি কান্ট্রি। এইভাবে আমরা সত্যিকার ভাবে শিশু কিশোরদের ক্যারিয়ার বিল্ডিং এ সাহায্য করি। মেন্টাল হেলথ সম্বন্ধে আমরা অনেক কিছু শুনলাম এবং মেন্টাল হেলথে যে ফ্যামিলির সবচেয়ে বেশি ইনভলভমেন্ট থাকে সেটাও আমরা শুনলাম। আমরা বেশ কয়েক বছর আগে হলি আর্টিসেনে অনেকটা খুন খারাপি হয়েছিল, আপনারা সবাই জানেন। সেখানে বিদেশ থেকে একটা ছেলে এসেছিল তার এক বান্ধবীর সাথে, ওখানে খাওয়া দাওয়া করছিল, কিন্তু তার ফাদার মাদার বাসায় অপেক্ষা করছিল তার ছেলের জন্য। হঠাৎ সেখানে গোলাগুলি। ছেলেটাকে বলা হলো তুমি তাড়াতাড়ি বাসায় চলে যাও, তুমি তোমার বাপ মার কাছে চলে যাও। কিন্তু সে বললো না, এখানে আমার অনেক বন্ধুরা আছে, তাদেরকে না নিয়ে আমি যাবো না। আলটিমেটলি তাকেও যেতে পারলো না, সেও সেখানে মারা গেল। এইখানে তারপরে সংবাদপত্রে বেশ একটা কথা আলোচনা হলো, হু ইজ ইম্পর্টেন্ট টু এ বয়। আমরা বয়ফ্রেন্ড, ফ্রেন্ডের লাস্টে ইএনডি আছে, শেষ। গার্লফ্রেন্ড লাস্টে ইএনডি আছে, শেষ। কিন্তু ফ্যামিলি লাস্টে কি আছে? ILY, আই লাভ ইউ। ফ্যামিলির ভিতরে এই ভালোবাসাটা যে সবচেয়ে বেশি প্রখর ভাবে প্রচলিত আছে, সেই কথাটা নিউজ পেপারে, পত্রিকাতে সমানভাবে প্রকাশিত হলো। তাই আমি বলছি, আমি সম্পূর্ণ একমত। ডক্টর নাফিসা বোধহয় বললেন যে ফ্যামিলির ইনভলভমেন্টটা সবচেয়ে বেশি দরকার। আই সাপোর্ট ইউ। একটা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে একটা দোষী, তাকে সন্ত্রাসী হিসাবে তার বিচার করা হচ্ছে। যিনি জাস্টিস ছিলেন তিনি সেই ছেলেটাকে, সন্ত্রাসীকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা তো জাস্টিস ছিলেন, তিনি রিটায়ার্ড জাস্টিস, তিনি শিশু কিশোরদের চরিত্র গঠনে সুন্দর সুন্দর বই লিখতেন, যেটা পাঠ্যপুস্তক হিসাবে আমরা গ্র্যাজুয়েট লেভেলে শিক্ষা দিই। তার ছেলে হয়ে তুমি কিভাবে এই সন্ত্রাসের খাতায় নাম দেখাবে? ছেলেটা চুপ করে থেকে একটু কিছুক্ষণ পরে বলল, হিজ এক্সেলেন্সি, আমাকে যদি পারমিশন দেন আমি বলি, হ্যাঁ, আমার বাবা আমাদের শিশু কিশোরদের চরিত্র ডেভেলপমেন্টের জন্য অনেক বই পুস্তক লিখছেন। আমি তখন কিশোর ছিলাম, আমি বাবার কাছে যে জিজ্ঞেস করতাম, বাবা আমার কিছু সমস্যা আছে, আপনার কাছে কি জিজ্ঞেস করতে পারি? বাবা আমাকে এক ধমক দিয়ে বলতেন, যা ওদিক যা, আমি আর লেখাপড়া করছি, আমাকে ডিস্টার্ব করিস না। তারপরে আমি আমার মায়ের কাছে যেতাম, মাও বলতেন তোর বাবা এখন খুব অনেক মূল্যবান লেখাশোনা করছেন, কাছে যাবি না, ডিস্টার্ব করবি না। তখন সেই ছেলেটা জাস্টিসকে বলে, সো His Excellency, can you say যে আজকে আমি সন্ত্রাসী হয়েছি, is it because of my fault or because my father's fault, because he didn't give me time? তাই সব ক্ষেত্রে আমরা দেখি পরিবারের সম্পৃক্ততা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা বন্ধু তার একটা বন্ধুকে জিজ্ঞেস করলো, তোর নাম কি? সে বললো, আমার নাম সনি নো। সনি নো, হোয়াট কাইন্ড অফ নেম ইট ইজ? সে বললো, আমি যখনই কিছু করতে চাই আমার বাবা আমাকে বলে, সনি নো, ডোন্ট ডু দিস। আমার মা বলে, সনি নো, ডোন্ট ডু দিস। তাই তো আমি ভাবলাম আমার বোধহয় সনি নো। এগুলি বলার উদ্দেশ্য হলো যে আমরা রোটারিয়ানরা প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ক্ষেত্রে আমরা শিশু কিশোরদের চরিত্র যাতে উন্মেষ হয় সেই ব্যাপারে আমরা সদা জাগ্রত, এবং এটা আমরা চালিয়ে যাব। ডক্টর নাফিসা, আপনি যেটা বলেছেন ফ্যামিলির ইনভলভমেন্ট, সেই ব্যাপারে সম্পূর্ণ সজাগ।
পারিপার্শ্বিকতা যাতে আমাদের ছেলেদের খারাপ প্রভাব ফেলাতে না পারে সে ব্যাপারে আমরা খুবই সজাগ। সব মিলিয়ে রোটারি এমন একটি সংগঠন যেটা শিশু কিশোরের জন্য যথেষ্ট সময় নষ্ট করে, তাদেরকে ভালো চরিত্র গঠন করার জন্য, এবং স্কুলে কলেজে যে আমরা তাদের কেরিয়ার বিল্ডিং এর জন্য আমরা তাদের শিক্ষা দিই, বাসাতেও তাদের শিক্ষা দিই। এই শিক্ষাটা রোটারি শুরু থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে। চরিত্র গঠনে, মেন্টাল হেলথ ডেভেলপমেন্টে আমরা রোটারিয়ানরা সম্পৃক্ত আছি, সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি এবং থাকবো। Thank you for inviting me as one of the senior most past district governor in our district. I hope I did not bother you or bore you with my broken voice. Thank you very much. আপনাকে সিনিয়র মোস্ট আপনি অবশ্যই, কিন্তু দেখে মনে হয় না আর কি। ভিতরে যে কি চলছে সেটা তো আমি জানি। থ্যাংক ইউ সো মেনি থ্যাঙ্কস। আমি এখন আমাদের মাঝে ডক্টর বিমল চৌধুরী কি আছেন? আমাদের সাধারণত এই প্রোগ্রামটা হয়, আমরা যখন এই টকটা আয়োজন করি সেটা 1 ঘন্টা করি, তো আজকে সেটা আমরা ডাবল হয়েছে, তো তাতে ক্ষতি নেই। আই থিঙ্ক উই হ্যাভ এনজয়েড, অল অফ আস উই এনজয়েড আ লট, এবং আমরা নানান রকম ভিউজ পেয়েছি এখানে। তো সেটাতে আমরা মনে করি যে আমাদের প্রত্যেকের একটা সমৃদ্ধ হওয়ার সুযোগ হয়েছে। এবং উই প্ল্যানিং টু কিপ ইট আপ, কন্টিনিউ, তো যাতে আমরা এরকম আরো প্রোগ্রাম হতে পারে এবং আমরা এর মধ্য থেকে আমরা যাতে কিছু আন্ডারস্ট্যান্ডিং বের করে আনতে পারি এবং কিছু কাজের সূত্র তৈরি করতে পারি। তো আমি ডক্টর বিমল চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট। আজকে এই সুন্দর আমাদের এই আয়োজন, যেটা হচ্ছে আমাদের রোটারি এরিয়া অফ ফোকাস টক, এটা 2 নম্বর আর কি। আমরা 1 নম্বরটা দ্বিতীয় বলেন, 2 নম্বর বললে একটু সবাই মাইন্ড করতে পারে। নাম্বার 2। আচ্ছা, তো আজকে যে আয়োজন, আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ, অধিক অবাধ সুযোগ। তো বিনিয়োগটা কি? নাম্বার 1, আমরা কি বিনিয়োগ করব, এই যে প্রতিপাদ্য বিষয়। আর ডক্টর ইয়াসমিনের কাছে আমার একটা প্রশ্ন ছিল কি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ডাটা দিয়েছে, প্রতি 40 সেকেন্ডের মধ্যে নাকি একজন লোক ওয়ার্ল্ডের মধ্যে আত্মহত্যা করে। এবং কোন দেশ এই এই রেশিওর মধ্যে কারা হাইয়েস্ট, কোন কোন দেশ সবচেয়ে হাইয়েস্ট এই যে সুইসাইডাল টেন্ডেন্সির মধ্যে আছে, এগুলো একটু আমার জানার ইচ্ছে ছিল। আমি তো কোশ্চেন করতে পারিনি, আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য বলে গেছে। যাই হোক, ডক্টর ইয়াসমিন যদি চান তাহলে। ওকে, সো আমার পার্সেন্টেজটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না, তবে আমি জানি দিস ইজ নাম্বার 4 cause for death in teenager in USA, suicide. এটা আমি নাম্বার 4 জি, সুইসাইড নাম্বার 1 USA। আমার তো মিটিং এ এখনো শেষ হচ্ছে। ধন্যবাদ দেওয়া। তো express my heartiest thanks to Dr. Fatima Yasmin Alam. আপনি অনেক দূর থেকে সুন্দর বক্তব্য দিয়েছেন, আমাদের এনরিচ করেছেন, আমরা অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। তো আমরা চেষ্টা করব সামনে আপনি এবং আমাদের ডক্টর মাকসুদ ভাই দুজনেই আপনারা নিউ ইয়র্কে থাকেন, আপনারা দুজনের মধ্যে যদি আমাদের এই রোটারি ওপেনস দ্য অপরচুনিটি, আমাদের এই যে সুযোগটা সৃষ্টি হলো, এটার জন্য একটা কানেক্টিভিটি যদি আপনারা তৈরি করেন, এটা আমাদের স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য উনি যিনি প্যাটসি করেন, ওখানে যদি আপনার সম্পৃক্ততা থাকে আমরা আরো ভালো কাজ করতে পারবো। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন, I express my greatest thanks to Dr. Belori Taylor for her nice deliberation. এবং ডক্টর মাকসুদ ভাই উনি আছেন এবং উনি আমাদের নতুন মেম্বার হিসেবে জয়েন করেছেন, সেজন্য ওনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আর ডক্টর নাফিসা হক এবং হোসনেহারা পারভিন, ডক্টর মহরিন, সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর যারা এর বাইরেও আছেন, আমাদের পিডিজি আহাদ ভাই ওনার সুন্দর বক্তব্য দিয়েছেন, উনি যখনই আমাদের ওনার বক্তব্য দিয়ে আমরা খুব মনোযোগ সহকারে ওনার বক্তব্যগুলি শুনে খুব ভালো লাগে। তো যাই হোক, আহাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর যারা এই আয়োজনে সম্পৃক্ততা আছেন, বিশেষ করে আমাদের সোহেব ভাই এবং হাসান ভাই আর শারিক নায়ক, সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। At last but not least, I want to thank all of you
joining this Zoom meeting. So thanks again and cheers. Miss Taylor আমাদের সাথে আছেন এখনো, so thank you very much for joining. Thank you for inviting me. হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে এবং let's keep in touch.